আসসালামু আলাইকুম বন্ধুরা। রিড বাই পাভেল চ্যানেলের পক্ষ থেকে বাংলা অডিও বুক পাঠ করছি আমি আফ্রিদা। আমার বইয়ের নাম কখনো আমার মাকে, লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় লেখক আনিসুল হক স্যার। ৮। বাবলু ভাই ক্লাস 6-এ উঠে ভর্তি হলেন ফুলপুর পাইলট স্কুলে। এখন তার খুব মজা, তাকে আর বেশি হাঁটতে হয় না। তিনি আমাদের সার্কেল অফিসারের বাংলোকাম অফিসের প্রাচীরের তলায় ফুটো দিয়ে চলে যান তার স্কুলে। এখন তাকে পরতে হয় একটা খাকি রঙের প্যান্ট। আমি 3-তে উঠেছি, লাভলিও আমাদের প্রাইমারি স্কুলে 1-এ ভর্তি হয়েছে। ভর্তি পরীক্ষায় তাকে জিজ্ঞেস করেছিল হাতির কয়টা পা, সে জবাব দিয়েছে 5 পা। ব্যাস, তাকে ভর্তি করে নেওয়া হয়েছে। তারও রোল নম্বর 1। একদিন ক্লাস 3-র ফার্স্ট বেঞ্চে বাঁ পাশের কোনায় বসে আছি। পিয়ন হবিবর চাচা এসে বললেন, মোহাম্মদ শহীদুর রহমান, আপনার হেড স্যার ডাকে। ক্লাস থেকে বের হয়ে গেলাম, ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেছে। তিনি আমাকে নিয়ে গেলেন ক্লাস 1-এর সামনে। লাভলিকেও ডাকলেন, মোসাম্মদ শাহিদা বেগম আসেন, হেড স্যার ডাকে। এরপর ক্লাস 5-এ, এটাতে আছেন ডাবলু ভাই, তাকেও ডাকলেন হবিবর চাচা। 3 ভাই বোন পরস্পরের দিকে জিজ্ঞাসু চোখে তাকালাম। তারপর দুরু দুরু বক্ষে চললাম হেড স্যারের রুমের দিকে। ডাবলু ভাই বললেন, 3 জনকে একসঙ্গে ডাকার মানে কি? আমি বললাম, মনে হয় টিসি দিয়ে বের করে দিবে, আমার খুবই ভয় লাগছে। ডাবলু ভাই বললেন, ঘটনা মনে হচ্ছে তার চেয়েও খারাপ, বাড়িতে নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমাদের কোনো একটা ব্যাড নিউজ দেওয়া হবে, খারাপ খবর। লাভলি বলল, কি খারাপ খবর? এই ধর, বাবলু ভাইকে সাপে কেটেছে, বড় মার হার্ট ফেল করেছে, বাবা সাইকেল চালাতে গিয়ে ট্রাকের নিচে পড়েছেন। লাভলি কেঁদে ফেললো, আমার বুক ধরফর করে উঠল। আমরা হেডমাস্টারের ঘরে ঢুকলাম। স্যার আমাদের দেখেই দাঁড়িয়ে পড়লেন। তার মুখের হাসি ঠোঁটের কানি পার হয়ে কান পর্যন্ত ছড়িয়ে পড়ল। তিনি বললেন, তোমাদের ডেকেছি একটা সুখবর দেবার জন্য। তোমাদের ভাই হাসিবুর রহমান ফার্স্ট গ্রেডে বৃত্তি পেয়েছে, ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছে। এই স্কুলের 23 বছরের ইতিহাসে এই ঘটনা এই প্রথম। আমি এই খুশির খবর উপলক্ষে স্কুল ছুটি দিয়ে দিচ্ছি। 2 ঠোঙা জিলাপি আনিয়েছি, 1 ঠোঙা স্কুলের মাস্টার স্টাফদের জন্য, 1 ঠোঙা নিয়ে তোমরা বাড়ি যাও। হাসিবুরকে কাল আমাদের সঙ্গে দেখা করতে বলো। কি খুশির খবর! আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা তখন তাইরে নাইরে না করে দৌড় ধরলাম বাড়ির দিকে। আমাদের হাতে বই খাতা, ডাবলু ভাইয়ের আরেক হাতে জিলাপির ঠোঙা, বাঁশের খাঁচা, ভেতরে ইত্তেফাক কাগজ, ইত্তেফাকের সিনেমার বিজ্ঞাপন। কসাই, সখী তুমি কার? তার ভেতরে জিলাপি, আমার সবচেয়ে প্রিয় খাবার, জিলাপির চেয়েও প্রিয় সিনেমার বিজ্ঞাপন। ফুলপুর তখন ছিল একটা সুন্দর নিরিবিলি থানা শহর। রাস্তার দুধারে টিনে ছাওয়া বাংলো স্টাইলের বাড়ি, সেসবে অনেক রং, টিনের চালে মোরগের ছাঁচ আঁকা। বাড়ির সামনে বাগান, শান্তিবাগ, লাকি মঞ্জিল, মায়ের দোয়া এক একটা বাড়ির নাম। রাস্তার দুধারে গাছ, কৃষ্ণচূড়া, হাসনাহেনা, কামিনী, বকুল, শিউলি। রাস্তায় কোনো যানবাহন নেই, একটা দুটো রিক্সা। ওদিকে পাটের পরিত্যক্ত বিশাল গোডাউন, টিনের বিশাল একটা ঘর, যার ভিতরে আছে পাটের গাঁট চাপা দেওয়ার হাইড্রোলিক প্রেসারের মেশিন। সেসব পেছনে ফেলে আমরা বাড়ি আসি। বাবা নিচের অফিসে ভিড়। সামনে সাইকেল পালা করে রাখা। আমরা উপরে উঠি, ছুটে যাই, ছোট মা ছোট মা ছোট মা বলে। বড় মা জিজ্ঞেস করেন, কি হয়েছে? সুখবর সুখবর সুখবর, বাবলু ভাই ফার্স্ট গ্রেডে ফার্স্ট হয়ে বৃত্তি পেয়েছে, সুখবর সুখবর সুখবর। ছোট মা তখনই ডাবলু ভাইয়ের কানটা ধরে বলেন, যা পড়তে বস, এবার তোর বৃত্তি পরীক্ষা, তোকেও ফার্স্ট হতে হবে। বড় মা চিৎকার করে ওঠেন, আরে ছাড়ো তো ছেলেটার কান, কান তো ছিঁড়ে যাবে, ভাই বৃত্তি পেয়েছে। এই হাতে কি জিলাপি? নে জিলাপি খা। আমি জিলাপি খাই, আমার স্কুলের শার্টে জিলাপির রস লাগে। বাবলু ভাই আসেন হাই স্কুল থেকে, বাবা আসেন নিচ থেকে। ডাবলু ভাইকে ছোট মা সত্যি সত্যি পড়তে বসতে বাধ্য করেন। বড় মা তার স্থূল শরীরটা নিয়ে বাবলু ভাইকে কোলে তুলে নিলেন। বাবলু ভাই লজ্জা পাচ্ছেন, তার মুখটা লাল দেখাচ্ছে। ছোট মা হাসছেন, কতদিন পর ছোট মাকে হাসতে দেখছি, কতদিন পর। আমাদের এই সংগ্রামী মা কেন যেন হাসেন না এবং সত্যি সত্যি গান করেন না। কোনো গান আমরা তাকে কোনো দিন গাইতে শুনিনি। 9, গরম পড়েছে ভীষণ। আমাদের স্কুলে
আম কাঁঠালের ছুটি। চুনিলাল কাকু বাবার অফিস রুমের বাইরে বসে থাকা পাখা টানছেন। আমি আর লাভলি দোতলা থেকে নেমে নিচে যাই। আম আটির ভেপু বানাবো। নিচে আম গাছের অনেক চারা, তাদের পাতার রং লাল। একটানে একটা চারা তুললেই আমের আটিটা বেরিয়ে আসবে। মাটি মাখা খোসা পচে কালো হয়ে যাওয়া আটি। সেই আটিটার কালো খোসাটা ছাড়িয়ে ফেললে ভেতরে হালকা সবুজ রঙের বীজপত্র। সেটা ঘষতে হবে গাছের গোড়ায়, না হলে দেয়ালে। মাথার দিকটা খানিকটা ঘষলেই এটা হয়ে পড়বে ভেপু। নিচে নামতেই দেখা বাবলু ভাইয়ের সঙ্গে। কই যাস? আমি বললাম আম আটির ভেপু বানাবো। লাভলির দিকে তাকিয়ে ডাবলু ভাই বললেন, তুই কোথায় যাস লাভলি? আমিও আম আটির ভেপু বানাতে যাই। চল আমিও যাই। আমরা ভবনের উত্তর দিকের পতিত জায়গাটায় যাই। সবসময় ছায়া থাকে বলে এই জায়গাটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। আম গাছের অনেক কয়টা চারা এখানে লকলক করছে। একটা চারা ধরে টান মারতেই উঠে এলো। নিচে দেখা গেল এত বড় একটা কেঁচো। লাভলি ভয় পেয়ে 3 হাত পিছিয়ে গেল। ডাবলু ভাই জ্ঞান ফলালেন, এটাকে বলা হয় প্রকৃতির লাঙল। কেঁচো দেখে ভয় পেলে চলবে না, তবে কেঁচো খুঁড়তে অনেক সময় কেউটে সাপ বের হয়। শুনে আমি দৌড়ে বিল্ডিংয়ের নিচতলায় চলে এলাম। আমার পেছনে পেছনে চলে এলো লাভলিও। ডাবলু ভাই দুটো ভেপু বানিয়ে 2 হাতে নিয়ে চলে এলেন একটু পর। বললেন, এখানে বাজাবি না, বাবার অফিসে ডিস্টার্ব হবে। আমরা বাবার অফিস ঘর পার হচ্ছি। চুনিলাল কাকু ঘুমিয়ে ঘুমিয়ে পাখা নাড়ছেন। এই ক্ষমতাটা তার ছিল, পাখা নাড়তে নাড়তেই তিনি ঘুমাতে পারতেন। বাইরে ফেরিওয়ালার হাঁক শোনা গেল, বুট বাদাম বুট বাদাম। ডাবলু ভাই বললেন, পকেটে 8 আনা পয়সা আছে, চল বুট কিনে আনি। ভাজা বুট কিনে এনে চুনিলাল কাকুকে খেতে দেব। ওনার তো দাঁত নাই, ভাজা বুট কেমন করে খায় দেখব। খুবই মজার একটা প্রস্তাব। আমরা ছুটলাম রাস্তার দিকে। একটা ডালা গলায় ঝুলিয়ে বাদামওয়ালা চলেছে। বয়সে বাবলু ভাইয়ের সমান হবে, 10 থেকে 11 বছর বয়স। 8 আনার বুট দিল কাগজের ঠোঙায়, সঙ্গে লবণ চেয়ে নিলাম আমরা। দৌড়ে এলাম ভেতরে, বাবার অফিস ঘরের সামনে। চুনিলাল কাকু তখনও ঘুমিয়ে ঘুমিয়েই পাখা নাড়ছেন। ডাবলু ভাই ডাকলেন তাকে, কাকু কাকু ঘুম থেকে ওঠেন। চুনিলাল চোখ মেলে বললেন, ঘুমাই নাই কাকু, জায়গা আসি। কাকু, আপনার জন্য খাবার কিনে এনেছি, ডাবলু ভাই বললেন। আমরা তার সামনে বুটের ঠোঙা রাখলাম। তিনি ঠোঙাটা খুললেন, তারপর বুট দেখে দাঁতহীন মুখে নিষ্পাপ ধরনের হাসি ফুটিয়ে বললেন, আমার তো দাঁত নাই কাকুরা, আমি তো খাইতে পারবো না। ও, তাহলে আমরা খাই। খাও গো বাবারা। লাভলি বলল, কাকু আপনার দাঁত নাই কেন? কই গেল? আপনি কি দাঁত মাজতেন না? আপনার দাঁত কি পোকায় খেয়েছে? চুনিলাল কাকু ফোকলা হাসি হাসতে লাগলেন। দুপুরবেলা খেতে বসেছি। বাবাও এসেছেন অফিস থেকে। বড়মা লাভলিকে ভাত মেখে তুলে খাওয়াচ্ছেন। লাভলি বলল, বড়মা, আমরা আজকে চুনিলাল কাকুকে বুট ভাজা খেতে দিয়েছিলাম, উনি খেতে পারেন নাই। দাঁত নাই তো, মনে হয় ওনার দাঁত সব পোকায় খেয়েছে। বাবা শুনলেন, তারপর বললেন, বাবারা, চুনিলালের দাঁতের ইতিহাস তো করুন। ওকে 1971 সালে পাকিস্তানি মিলিটারিরা ধরে নিয়ে গিয়েছিল। মুক্তিযোদ্ধারা কোথায় আছে জানার জন্য ওকে খুব অত্যাচার করত। তখন একটা একটা করে দাঁত সাঁড়াশি দিয়ে তুলতো আর বলতো, বল মুক্তিযোদ্ধারা কোথায়। চুনিলাল বলতো না, এভাবে ওর সব দাঁতই তুলে ফেলে পাকিস্তানি মিলিটারিরা। মারতে মারতে ওকে অজ্ঞান করে ফেলে। তারপর মারা গেছে ভেবে ওকে নদীতে ফেলে দেয়। যখন ওর জ্ঞান হয়, ও দেখে ও একটা নদীর ধারে পড়ে আছে। সেখান থেকে সে হেঁটে হেঁটে এক ডাক্তারের বাড়ি গিয়ে হাজির হয়। ছোটমা বলেন, বাচ্চাগুলো খাওয়া ভুলে গেছে। তুমি এত করুণ গল্প বলার আর সময় পেলে না। ছোটমা নিজে বাথরুমে গিয়ে ঢোকেন। আমরা স্তব্ধ হয়ে থাকি। আমাদের খাওয়া শেষ হলে ডাবলু ভাই বড়মাকে বলেন, বড়মা, একটু ছাতু আর কলা দেন না, আমরা চুনিলাল কাকুকে খাওয়াবো। আমরা 3 ভাই বোন ছাতু মাখিয়ে নিয়ে যাই চুনিলাল কাকুর কাছে। তাকে বলি, কাকু আপনি ছাতু খান, একেবারে মাখিয়ে এনেছি। ডাবলু ভাই বলেন, আপনি খান, আমি পাখা নাড়ছি। লাভলি পানির গ্লাস আর জগ নিয়ে দাঁড়িয়ে থাকে। চুনিলাল কাকু টিউবওয়েলের পাড় থেকে হাত মুখ ধুয়ে আসেন, তারপর তার টুলে বসে ছাতু মাখা খান। প্রচণ্ড গরমে ডাবলু ভাই ঘামতে থাকেন। দুপুরটা ঝিম ধরানো। বাইরে কাক ডাকে, কবুতরের বাকবাকুম শব্দও আসে। পাখা টানতে টানতে ডাবলু ভাইও ঘুমিয়ে পড়েন। চুনিলাল কাকু তো তবু টুলে বসে ঘুমাতেন, ডাবলু ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমান। এই নিয়ে আমরা পরে অনেক খেপানোর চেষ্টা করেছি ডাবলু ভাইকে। ডাবলু ভাই, তুমি
তুমি একটা ঘোড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও। ডাবলু ভাই বলতেন, মোটেও না, আমি ঘুমানোর ভান করেছিলাম। 10, বড়মা তার মায়ের বাড়িতে বেড়াতে যাবেন। কাঁঠালতলি, আমাকে সঙ্গে নেবেন। লাভলি বলল, বড়মা আমিও যাব। বড়মা বললেন, খুব ভালো, চলো। তখনও ফুলপুরে রিক্সা ছিল না, এজন্য লোকে বলতো ফুলপুর উন্নত এলাকা নয়, এখানে রিক্সা পাওয়া যায় না। একটা দুটো করে রিক্সা ভ্যান চালু হচ্ছে। ঘোড়ার গাড়ি ছিল বাহন, আর ছিল গরুর গাড়ি। কখনো কখনো একটা দুটো বেবি ট্যাক্সিও দেখা যেত। আমাদের বাড়ি থেকে মাইল দুয়েক দূরে ছিল নদী, সেই নদীও ছিল একটা যোগাযোগের উপায়। পাটের গুদামের পাশে ছিল মরা নদী, বর্ষাকালে যা ভরে উঠত অসীম গাঙের মতো। তারপর পানি সরে যেতে থাকলে যে নদী ভরে যেত সবুজ ধান খেতে। আমরা যাব ঘোড়ার গাড়ি চড়ে। আমরা বলতাম টমটম। আমাদের সার্কেল অফিসের বাড়ির সামনে টমটম এসে দাঁড়ালো। 2 ঘোড়ার গাড়ি, তার বড় বড় কাঠের সাদা চাকা, ঘোড়া দুটো হাড্ডি সার। কোচোয়ানের গায়ের পোশাক রঙিন, হাতে পিতল মোড়ানো চাবুক। আমার উত্তেজনা সবচেয়ে বেশি। আমি আমার ব্যাগ গোছাতে লাগলাম। লাভলি আগেই তার ব্যাগ গুছিয়ে ফেলেছে। ছোট মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম। এই সময় ডাবলু ভাই দৌড়ে এসে হাজির। আমিও যাব, ছোট মাকে বলে আসো, বড় মা বললেন। ডাবলু ভাই এক দৌড়ে গেটের ভেতরে ঢুকে গেলেন। খানিকক্ষণ পর ছুটে এলেন হাঁপাতে হাঁপাতে। ছোট মা রাজি, তবে বই খাতা সঙ্গে নিতে বলেছেন। আমি বই খাতা গুছিয়ে নিয়ে আসছি, 5 মিনিট। হাফ প্যান্ট, কলারওয়ালা গেঞ্জি, স্যান্ডেল, শু, মাথায় এক গাদা নারকেল তেল। আমাদের ডাবলু ভাই একটা ট্রাভেল ব্যাগ নিয়ে এলেন। আমি বড় মার কোল ঘেঁষে বসলাম। লাভলি আর ডাবলু ভাই পাশাপাশি বসেছেন। বড় মা কুচি দিয়ে শাড়ি পরেছেন, চোখে চশমা, গরমের মধ্যে গায়ে একটা হলুদ রঙের শাল, হাতে একটা ছোট্ট পার্স, তেল দেওয়া চুল পরিপাটি করে আঁচড়ানো, তার উপরে আঁচল টেনে দেওয়া, সাদাটে একটা শাড়ি, পাড়ের মধ্যে সবুজ সুতার কারুকাজ। তিনি তার ভাই ভাবিদের সামনে নিজেকে যথেষ্ট সুখী আর সম্পন্ন দেখাতে চান। আমাদের 2 মা, কিন্তু আমাদের নানা বাড়ি একটা, কাঁঠালতলি। আমরা কখনো ছোট মার বাপের বাড়িতে যাইনি, এমনকি আমরা দাদা বাড়িতেও যাই না। আমরা জানি দাদার সঙ্গে বাবার মান অভিমান, বাবা কোনোদিনও দাদাকে মুখ দেখাবেন না। আমাদের টমটম চলতে শুরু করেছে। 2 ঘোড়ার 8 পায়ের খুরের শব্দের মধ্যে একটা ছন্দ আছে। গরমের সময় ঘেমে নিয়ে উঠেছিলাম, এখন চলন্ত গাড়িতে বাতাস এসে লাগছে গায়ে, আরাম বোধ হচ্ছে। ঘোড়ার গাড়ি বেশ উঁচু, এই উঁচু থেকে দুপাশের পরিচিত রাস্তাঘাট, ঘরবাড়ি, গাছপালাকে অপরিচিত লাগছে। বাগান ঘেরা বাড়িগুলোর বাগানের সব আয়োজন দেখা যাচ্ছে এই উচ্চতা থেকে। বর্ষার জলধোয়া গাছগুলো অনেক সবুজ, নয়নতারা ফুলের গোলাপি বেগুনি আভা, জবা ফুলের কেশর, দোলন চাপার সৌরভ আর কলাপাতা ফুলের ঝাড়, কাঁঠাল চাপার বড় বড় মোটা পাতা, গাঁদা ফুলের গাছের সারি, কাটা খালের উপরে ধনুকের মতো বাঁকা সেতু, কংক্রিটের রেলিং, নিচে কচুরিপানার ফুল যেন স্বর্গের বাগান বসিয়েছে জলের গায়ে। তারই পাশে গুইসাপ ভেসে যাচ্ছে, মাঝে মধ্যে ড্রাগনের মতো লকলকে জীব বের করছে। পথের ধারে কাটা মেহেদির বেড়া, তার গায়ে গিরগিটি, রঙিন গিরগিটিগুলো সবুজ হলুদ, তারা রং বদলায়, তাদের জীবও ভয়ঙ্কর। আমরা এদের ডাকি রক্তচোষা বলে। দূর থেকে তাকিয়ে এরা নাকি আমাদের শরীর থেকে রক্ত শুষে নিতে পারে। ঝোপে ঝাড়ে এদের দেখলেই আমরা তাই ঢিল মারি। সতীবনের ধারে বেজি মাথা উঁচু করে থাকে, আমাদের দেখে। মোড়ে চায়ের দোকান, ওষুধের দোকান, সাইকেলের মেকানিকের দোকান, মুচির ছাতা আর মুদির দোকান। মুদির দোকানে কতগুলো কাচের বয়াম, কাচের বয়ামে চানাচুর, টোস্ট, বিস্কুট, সল্টেড বিস্কুট, বাটার বান, সামনে পানের আয়োজন, লাল কাপড়ে পান ঢেকে রাখা, একপাশে কাটা সুপারির স্তূপ, চুনের পাত্র, খয়ের, জর্দার হলুদ মোড়কে ঢাকা কৌটা, টিনের একটা বড় ট্রের মতো, তার একটা কোণা দিয়ে সারাক্ষণ টপটপ করে পানি ঝরছে। কেরোসিনের বড় বড় টিন। বড় রাস্তায় উঠে পড়লে বাসের দেখা মেলে। বাস 2 প্রকার, 1 কাঠবডি, 2 স্টিল বডি। স্টিল বডির বাসগুলো প্রগতির তৈরি। আর যায় ট্রাক, ট্রাকগুলোর গায়ে পাখির ছবি আঁকা। তেলের ট্যাঙ্কে লেখা জন্ম থেকে জ্বলছি, পেছনে লেখা 100 হাত দূরে থাকুন, আর লেখা সমগ্র বাংলাদেশ 5 টন।
রাস্তা দিয়ে আরও চলে রিক্সা, ভ্যান, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল আর সাইকেল। সব লম্বা লম্বা উঁচু উঁচু সাইকেল, হারকিউলিস, ফ্লাইং পিজিয়ন, ফিনিক্স। আমাদের বাবা চালান ফিনিক্স সাইকেল। এটা হলো সাইকেলের রাজা, আমরা অবশ্য বলি ফনিক্স। সেই সাইকেল মোছার জন্য নির্দিষ্ট ন্যাকড়া আছে। সাইকেলে নারকেল তেল দেওয়ার জন্য একটা নলওয়ালা চারকোনা কৌটাও আছে বাবার। সাইকেলের কালো টায়ারের ভেতরে কমলা রঙের টিউব থাকে। মাঝে মধ্যে টিউব লিক হয়, তখন মেকানিকের কাছে নিতে হয়। আমাদের 3 নম্বর ফুটবল আছে, পাড়ার ছেলেদের সবার চাঁদার টাকায় কেনা। প্রত্যেককে 3 টাকা করে চাঁদা দিতে হয়েছে। সেই ফুটবলের ব্লাডারও মাঝে মধ্যে লিক হয়, তখন সেটা নিয়ে আসতে হয় সাইকেলের মেকানিকের কাছে। তিনি ব্লাডার বের করে ঝামায় ঘষে সলিউশন দিয়ে তালি দিয়ে দেন। তারপর সেই ফুটবল নিয়ে যায় মুচির কাছে। মুচি ফুটবলের চামড়া সেলাই করে দেন। বলটা বেঢপ আকার ধারণ করে। আস্তে আস্তে বাড়িঘর কমে আসছে। উঁচু রাস্তার 2 ধারে জলাশয়, ডোবা, বিল, ধান ক্ষেত। দূরে গ্রামের বসতি ঢেকে রেখেছে বাঁশঝাড়। সেই আবুছায়া দিগন্তের আকাশে নারকেল গাছ, সুপারি গাছ, কোথাও বা তাল গাছ। গ্রামের রাস্তায় গরুর গাড়ি, আর বাঁক কাঁধে হাঁটুরে মানুষের সার বেঁধে চলা। কোথাও বা সবুজ প্রান্তর, অলস গরু শুয়ে আছে, তাদের পিঠে বসে পাখি পোকা খুঁটে খাচ্ছে। একটা বাজার, বটগাছের নিচে সার দোকান, পাশে স্কুলঘরের সামনে মাঠ। বড় মা ঘোড়ার গাড়ি থামাতে বলেন। ডাবলু ভাইকে টাকা দেন। ডাবলু ভাই টাকা নিয়ে গাড়ি থেকে নামেন কসরত করে। তিনি এখন একটা পাইনাপেল ক্রিম বিস্কুটের প্যাকেট কিনবেন। নানির হাতে এই বিস্কুটের প্যাকেট দেওয়া হবে। নানির জন্য বড় মা একটা শাড়িও কিনেছেন। শাড়ি কেনার পর্বটাও কম আকর্ষণীয় নয়। ছাতা মাথায় একজন শাড়িওয়ালা আসেন, সাদা লুঙ্গি, সাদা ব্যাপারী শার্ট পরে। তার পায়ে থাকে জুতা, বাটার জুতার নাম খুব ভালো। তার সঙ্গে একজন 18-20 বছরের তরুণ, তারই মাথায় তিনি তুলে দিয়েছেন শাড়ি কাপড়ের বোঝা। তারা দুজন মিলে শাড়ি কাপড় নিয়ে দুয়ারে দুয়ারে ঘোরেন। ছোট মা বড় মা আমাদের বলেন, যা যা দৌড়ে যা, ডেকে আন। তাদের ডেকে দোতলায় আনা হয়। বড় বারান্দায় মাদুর বিছিয়ে দেওয়া হয়। তারা শাড়ির গাঁট ভাঙেন। আমাদের 2 মা আমাদের শাড়ি মেলে ধরে কাঁধে ফেলেন। হাতে আয়না ধরে দেখেন কেমন মানাবে। 80 টাকা 100 টাকায় শাড়ি কিনে নেন তারা। কখনো কখনো বাবা শাড়ি কেনার টাকা দিতে চান না, তখন দুজনেই মুখটা হাঁড়ি করে রাখেন। বাসনকুসনগুলো আছড়ে আছড়ে রাখেন। বাবা বোঝেন, তারপর বলেন, আচ্ছা কিনো শাড়ি। মাসের টাকা থাকে ছোট মার কাছে। বড় মাকে বাবা হাত খরচ দেন। পান সুপারি জর্দা কখন কি লাগে। বড় মা হাত খরচের টাকা বাঁচান, সেখান থেকে টাকা বাঁচিয়ে নিজের বৃদ্ধ মার জন্য শাড়ি কেনেন। এরপর একটা মোড় ঘুরে তেঁতুলতলা, বাজে পোড়া জাম গাছ, মসজিদ, গরুস্থান পেরোলে কাঁঠালতলি। ঘোড়ার গাড়ি খানকা ঘরের সামনে থামে। খানকা ঘরটা সুন্দর, উপরে খড়, বেড়ায় লাল সবুজ রং করা। লেপা মেঝেতে অনেক বড় একটা চৌকি রাখা, চৌকির উপরে শীতল পাটি। কাঁঠালতলির নানা বাড়িতে 4 মামার 4টা ঘর, আরেকটা বড় ঘর আছে নানির। টিনে ছাওয়া, বাঁশের বেড়া, কিন্তু মেঝে শানের, মধ্যখানে আঙিনা, সেই আঙিনায় গোলাপ বাগান। ইটের লাল শানের বসার চেয়ার, মধ্যখানে গোল পাথরের টেবিল। এক পাশে পাকা ইদারা, পাশে পাকা গোসলখানা। রান্নাঘর একদিকে, খুব ঝকঝকে তকতকে সবকিছু। আমাদের নানার পূর্বপুরুষ নাকি এসেছিলেন ইরাক থেকে। এদের সবার গায়ের রং গোলাপি। গোলাপের বাগানটা বোধহয় সেই বস্ত্রার স্মৃতিকে ধারণ করার জন্য করা হতো। 4 মামা 4 রকম ছিলেন। একজন ছিলেন রেডিওর আর্টিস্ট, রংপুর বেতারে গিয়ে নজরুল গীতি গাইতেন। একজন ছিলেন বর্ষা নিক্ষেপকারী, বাংলাদেশ অলিম্পিকে সোনা জেতেন। পুলিশে তার চাকরি হয়েছিল কোটায়। একজন করতেন থিয়েটার, ফুলপুরেই নাটকের দল চালান। আরেকজন ছিলেন পীর, তার পূর্বপুরুষের একটা মাজার রক্ষণাবেক্ষণ করতেন। সেখানে একটা দান বাক্স ছিল। মাসে একবার করে দান বাক্স খুললে এই পরিবারের মাসের খরচের টাকা উঠে আসতো। এই রকম খানদান পীর বংশের 3 ছেলেই আর্ট কালচারের দিকে কেন ঝুঁকে পড়েছিলেন সে প্রশ্ন করার মতো বয়স তখন আমাদের ছিল না। এবার কাঁঠালতলির নানা বাড়িতেই নামা মাত্রই হইচই পড়ে গেল। মামাতো ভাই বোনেরা আমাদের ঘিরে ধরলো। ঘোড়ার গাড়িওয়ালাদের বিদায় দিয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। ততক্ষণে রোদ মরে এসেছে। আমরা সোজা গিয়ে উঠলাম নানির ঘরে।
নানির বিছানা ছাড়াও এই ঘরে আরেকটা বড় বিছানা আছে। রাতের বেলা লাবলি থাকবে নানির সঙ্গে, আমরা তিনজন ঘুমাবো আরেক খাটে। আমরা এক এক বেলা খাবো এক এক মামির ঘরে। রান্নাঘর একটা হলেও এদের রান্না হয় আলাদা। আমাকে মামিরা জড়িয়ে ধরেছেন, তাদের বুকের ওম লাগছে আমার নাকে মুখে। আগে কোনো সমস্যা ছিল না, এইবার এই ঘোড়াওয়ালা ফকিরের কথার পর আমার অস্বস্তি হতে লাগলো। 7 বছরের বালকের যৌন অস্বস্তি। বিকেলে ছোট মামির ঘরে দুধ ভাত খেলাম পিঁড়িতে বসে। রাতের বেলা স্বপ্ন দেখলাম ছোট মামি ব্লাউজের বোতাম খুলে আমাকে স্তন্যদান করছেন। আমি আরাম করে চোখ বুজে খাচ্ছি আর বলছি, মামিমা মামিমা। নানিও আমাদের খুব আদর করতেন, তার গা থেকে আতরের গন্ধ আসতো। আমরা যে তার নিজের মেয়ের সন্তান নয়, কোনোদিন সেই কথা মনেও হয়নি। আমার সমান একজন বোন ছিল সেজো মামির ঘরের, তার নাম ছিল ছবি। তার থুতনির মাঝখানটা কাটা ছিল। আমরা ভাই বোনেরা মিলে রান্নাবাটি খেলতাম। পরোটার গাছ ছিল, বুড়ো আঙুলের নখের সমান পাতা। পাতার উপরে কুড়ির জায়গায় কতগুলো গুড়ি গুড়ি। সেই পাতাগুলো হতো রান্নাঘরের পিরালিতে। সেই পাতায় চাপ দিলে তেলতেলে হয়ে যেত বলে এগুলো ছিল পরোটার গাছ। ছবিকে আমি বলতাম পিকচার। ও আমার বউ হতো। আমি বাজার করতে যেতাম, পাতা, ইটের গুঁড়া, বালু আনতাম। ছবি রান্না করতে বসতো। ডাবলু ভাই বললেন, এই ছবির সঙ্গে তুই জোর হবি না, আমি হব। শি ইজ মাই পিকচার। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমার ছবিকে ডাবলু ভাই নিয়ে নিলেন। কাঁঠালতলি থেকে ফেরার সময় নানি আমাদের হাতে 5 টাকা করে দিলেন। সে অনেক টাকা। আর বড়মা প্রতিবারের মতো কাঁদতে লাগলেন, যেন সতীনের ঘরে তিনি পরম অশান্তিতে থাকেন। সাদা শাড়ি পরা নানি বড়মার থলথলে মুখটায় হাত বোলাতেন। আমাদের পীর মামা আমাদের পড়া পানি দিতেন। সেটা একটা কাচের বোতলে ভরে নিয়ে আমরা ফের ঘোড়ার গাড়িতে উঠতাম। ঘোড়ার গাড়ি ছুটত, আমি কল্পনার রাজ্যে ডুব দিতাম। পক্ষীরা ছোড়া ছুটছে। চলেছি তেপান্তরের মাঠ পেরিয়ে, চলে যাচ্ছি ঘুমপুরিতে। সেখানে সবাই ঘুমিয়ে আছে। সেখানে সোনার খাটে ঘুমোচ্ছে এক রাজকন্যা। কি নাম তার? মালতী দি, ছবি, বিলকিস। বাতাস কেটে গাড়ি ছোটে। একবার আমাদের নদীটির বাঁক দেখা যায়। ভরা বর্ষায় নদীর পানি উছলে উঠছে। আর নদীতে এত নৌকা, পালতোলা নৌকা, গুনটানা নৌকা। বাঁকা পিঠে দুজন গুনটানা মাঝি ওই যে চলেছে। কোনো একদিন যদি আমি বড় বিজ্ঞানী হতে পারি, তাহলে এমন নৌকা আবিষ্কার করব যাতে মাঝিদের গুণ টানতে না হয়। এরা নদীর তীর ধরে গুণ টানতে টানতে যায় খালি পায়ে। নদীর ধারে কত কাটা গাছ হয়, এদের পায়ে কি কাটা বিঁধে না? ফিরতে ফিরতে রাত হয়। আকাশে গোলাকার কাঁসার থালার মতো চাঁদ ওঠে। বর্ষার আকাশে আজ মেঘগুলো ছেঁড়া খোড়া। বিশাল একটা ফাঁকা পেয়ে চাঁদটা কি তীব্রভাবেই না আলো ছড়াতে থাকে। আমি বড়মার গায়ে ঠেস দিয়ে চারপাশে জ্যোৎস্না ধোয়া প্রান্তর দেখি। বিলের মধ্যে চাঁদের আলো পড়েছে। পানিগুলো একটু একটু কাঁপছে। ওই ওখানে শাপলা। আস্তে আস্তে পাপড়ি বুঝে আসছে সেসবের। দুধারে অনেক গাছ। কামিনী ফুলের ঝাড় থেকে কি যে তীব্র একটা সুগন্ধ ভেসে আসে, বড়মার নাক ডেকে ওঠে, একদম ব্যাঙের ডাকের মতো। প্রথম যেদিন বৃষ্টি হয় বছরে, হঠাৎ করে আমাদের ফুলপুর স্কুলের মাঠ ছেয়ে যায় হলুদ সোনা ব্যাঙে। কোথায় ছিল এতদিন এই ব্যাঙগুলো? আর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আসেই বা কোত্থেকে? তারপর একযোগে ডাক শুরু হয়, পরে ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো। বড়মার নাক সেই রকম করে ডাকছে। তার সঙ্গে তাল ঠুকরে ঘোড়ার গাড়ি ফুরধ্বনি। আমি আমার কল্পনার রাজকন্যার মুখটা আবার বুকে চেপে ধরি। 11, বড়মা তার ভাইদের বিরুদ্ধে মামলা করতে চান। মাজারের পেছনের 3 কাঠা জমি তার বাবা তাকে মুখে মুখে দান করে গিয়েছিলেন। ভাইয়েরা সেই জমি কিছুতেই তাকে বুঝিয়ে দিচ্ছে না। বড়মা জেলা শহরে গিয়ে উকিল ধরে মামলা করবেন। তিনি বাবাকে ধরেন, ওগো শুনছো, তুমি তো সার্কেল অফিসার, তুমিই তো পারো আমাকে আমার বাপের জমিটা উদ্ধার করে দিতে। বাবা বললেন, তোমার কাগজপত্র কি আছে দাও। বড়মার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায়। তিনি হতাশ কণ্ঠে বলেন, কাগজপত্র আসবে কোত্থেকে? বাবা আমাকে জমি দান করেছেন, এটা সবাই জানে। আম্মা এখনো বেঁচে আছে। বাবা বললেন, তাহলে তোমার মাকে বলো, ভাইদের বুঝিয়ে বলুক।
বাপের সম্পত্তির হিস্সা তো এমনিতেই মুসলিম উত্তরাধিকার আইন অনুসারে তুমিও পাবে। ভিটেমাটি ভাগাভাগি করার চেয়ে ওরা মাজারের পেছনের 3 কাঠা দিয়ে দিই, তুমি অন্য দাবি তুলে নাও। তাহলে তুমিও চলো আমার সঙ্গে কাঁঠালতলিতে। আমার ভাইদের বুঝিয়ে বলবে তুমি সার্কেল অফিসার, সবাই তোমার কথার দাম দেবে। বাবা বললেন আমি গেলে সবাই বলবে এই জামাইয়ের লোভ বেশি, সে এসেছে 3 কাঠা জমি দখল করতে, তুমিই যাও। বাবাও আর কোনোদিন জমি চাইতে কাঁঠালতলি যান না। বড় মারও আর জমি বুঝে পাওয়া হয় না। তিনি সব দোষ দেন বাবাকে। বাবার গড়িমসির কারণে জমিটা তার পাওয়া হলো না। জমি নিয়ে তুমি কি করবে? আমি আবার কি করব? আমার ছেলে মেয়েদের কাজে লাগবে। আমি এটা লাভলিকে লিখে দেব। আমাদের মেয়েটার একটা জমি থাকবে। বড় মা আমাদেরই তার ছেলে মেয়ে হিসাবে দেখতেন, কত আদর করতেন। ছোট মা আমাদের মারতেন, কিন্তু বড় মা কোনো দিনও আমাদের গায়ে ফুলের টোকাটাও দেননি। আমি গিয়ে লাভলিকে বললাম বড় মা তোকে জমি লিখে দিবে। লাভলি বলল জমি কিভাবে লিখে দেয়? আমিও জানি না জমি কিভাবে লিখে দিতে হয়। আমরা এরপর নিচের উঠানে গিয়ে জমি লিখে দেওয়া খেলা খেলি। একটা জমিকে চিহ্নিত করে তার গায়ে কঞ্চি কলমে মাটিতে দাগ টেনে লিখে দিই লাভলি, আর লাভলি লিখে দেয় বড় মা। 12 ঝিম ধরা দুপুরবেলা একদিন আমি বেরিয়েছি গরু খুঁজতে। আবার গরু হারিয়ে গেছে। সেই গরু খোয়ারে পাওয়া গেল না। সাইকেল চালিয়ে আমি আর বাবলু ভাই গেলাম খোয়ারে, না নেই। তখন 2 ভাই মিলে চললাম পরিত্যক্ত পাটের গুদামে। মরা নদীর ধারে বিশাল টিনে ছাওয়া টিনের বেড়া দেওয়া গুদাম, ভেতরে আছে প্রেসার দেওয়ার মেশিন। ভেতরে ঢোকার আগেই বাবলু ভাই ব্যাপারটা আমাকে বোঝাতে লাগলেন। এটাকে বলা হয় প্যাসকেলের সূত্র। একটা জায়গায় পানিতে চাপ দিলে সেই চাপ কিছুমাত্র না কমে আরেক জায়গায় গিয়ে চাপ দেয়। আমি বাবলু ভাইয়ের কথা কিছুমাত্র বুঝছি না। উনি সাইকেলটা গুদামের বাইরে রেখে পাকা মেঝেতে ইট দিয়ে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। তারপর আমরা ঢুকলাম গুদামের ভেতরে। পানি দিয়ে চাপ দিয়ে আগে এখানে পাটের গাঁট বানানো হতো। প্যাসকেলের সূত্র দিয়ে পানির এক পাশে চাপ দিয়ে অন্য পাশে বড় পাটের স্তূপকে চাপ দেওয়ার ব্যবস্থা ছিল। আমরা সেদিকে যাচ্ছি। এই গুদামে গরু আসার কোনোই কারণ নেই। ফিরে যাব। এই সময় দেখা গেল তহসিলদার সাহেবের শালা নজরুলকে। সে তার লুঙ্গি তুলে নুনু নাড়ছে। আমরা গেলে সে অবিচল ভঙ্গিতে নুনু ধরে রইল। বলল হ্যান্ডলিং করছি। আমি বললাম হ্যান্ড গ্রেনেড। না রে পাগল, হ্যান্ডলিং তুমি বুঝবে না, তোমার বাবলু ভাই বুঝবে। যাও, আমাকে আমার কাজ করতে দাও। আমরা চলে এলাম। কিছুতেই বুঝতে পারলাম না হ্যান্ডলিং জিনিসটা কি। হ্যান্ড গ্রেনেডের নাম শুনেছিলাম। কিছুদিন আগে থানার সামনে কে বা কারা হ্যান্ড গ্রেনেড রেখে গিয়েছিল, তাই নিয়ে পুরো ফুলপুরে হইচই পড়ে গিয়েছিল। পুলিশ চলে এসেছিল বাবার কাছে। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এটা কেউ কেউ জানতো। জানতেন পুলিশের ওসিও। তিনি ছিলেন ছোটবেলায় বাবার ক্লাসমেট। তিনি সোজা এসেছিলেন বাবার কাছে। গ্রেনেড পড়ে আছে, কি করা যায়? বাবা বলেছিলেন গ্রেনেডের পিন না খোলা হলে কোনোই বিপদ নেই। ওটা নিয়ে আপনারা অন্য অবৈধ অস্ত্র পেলে যা করেন তাই করবেন। বাবার বন্ধু ওসি সাহেব চলে গিয়েছিলেন 50 হোন্ডা চালিয়ে। তার ভুঁড়িটা তার সামনে সামনে যাচ্ছিল। এবারও হারিয়ে যাওয়া গরু নিয়ে হাজির হলেন ডাবলু ভাই। গরু নিজে নিজে ষাঁড়ের কাছে চলে গিয়েছিল। বড়দের জগতে কী সব কাণ্ড ঘটে তার কিছুই তখন জানতাম না। সব কিছু ছিল নিষ্পাপতায় ভরা। তখন ফুলে ফুলে ছিল সত্যিকারের মধু। আর মধুর চাক হলো আমাদের দোতলার বারান্দার ছাদের নিচে। মৌমাছি সারাদিন ওড়াউড়ি করে। মাঝে মধ্যে চাক ভাঙতে আসেন মধুওয়ালা। তার হাতে থাকে বিচালি দিয়ে বানানো মশাল। তিনি মই বেয়ে চলে যান মৌচাকের কাছে। বিচালির মশালে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেন। হাত দিয়ে মৌমাছি সরান। তারপর মৌচাকের মধু ভরা মোমের অংশগুলো কেটে বালতিতে রাখেন। তারপর নেমে আসেন। তার হাতে মুখে তখনও মৌমাছি নাড়াচাড়া করছে। মৌমাছির কামড় কি তিনি সহ্য করতে পারেন, নাকি তিনি মন্ত্র জানেন? মৌমাছি তাকে কামড়ায় না। মধুর অর্ধেকটা তিনি নিয়ে যান, অর্ধেকটা আমাদের ভাগে আসে। সেই মধু আমি হাতের তালুতে দিয়ে চেটে চেটে খাই। আমার ভীষণ ভালো লাগে। এর মধ্যে একদিন ছোটো মা খালি পায়ে বারান্দা দিয়ে হাঁটছিলেন। মেঝেতে একটা মৌমাছি পড়েছিল। ছোটো মা তার উপরে পা রাখার পরেই আর্তনাদ করে ওঠেন। মৌমাছি তার পায়ে হুল ফুটিয়ে দিয়েছে।
ছোট মাকে এত জোরে আর্তনাদ করতে এর আগে আমি শুনিনি। তার পা উঠে খোলে, পায়ে চুন লাগিয়েও কোনো সমাধান হয় না। শেষে শুনি ছোট মা বাবাকে বলছেন, আসলে সরকারি কোয়ার্টার, সরকারের সম্পত্তি, এই মধু আমাদের খাওয়া উচিত হয়নি। আমাদের উচিত ছিল এটা বিক্রি করে টাকাটা সরকারের তহবিলে জমা দেওয়া। এরপর থেকে মধুওয়ালা এলে বাবা তার কাছেই মধুর দাম জেনে নিতেন। সেই পরিমাণ টাকা তিনি তার সরকারি তহবিলে জমা দিতেন। 13, আমার মুসলমানি হবে। এক গরমের ছুটিতে আমার জন্য একটা লাল রঙের গামছা কিনে আনা হয়েছে। সেটা ধুয়ে শুকিয়ে নরম করে রাখা সম্পন্ন। বিকেলবেলা একজন বাবরি এলেন। আমাদের ওখানে হাজামকে বাবরি বলা হতো। বাবরির মুখে ছিল দুর্বাঘাসের মতো পাতলা দাড়ি, আর তার চুল ছিল বাবরি কাটা, মাথায় ছিল গোল টুপি। আমার খাতনা হবে শুনেই বাবা বাসা ছেড়ে চলে গেলেন। তিনি এই দৃশ্য দেখতে পারবেন না। আমি খুবই ভয় পাচ্ছিলাম। আর আমার বড় দুই ভাই বাবলু ভাই আর ডাবলু ভাই আমাকে ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছিলেন, একদম লাগবে না, ব্যথা পাবি না, মনে হয় যে একটা পিঁপড়া কামড় দিয়েছে, এরকম ব্যথা লাগবে, এই জাতীয় কথা বলে আমাকে ঠেলে দেওয়া হচ্ছিল যুপকাষ্ঠের দিকে। মুসলমানি হলে চাল ভাজা খেতে পারবো, এই আশায় আমি বুকে সাহস পাচ্ছিলাম। বারান্দায় ভিড় জমে গেল। মালতীদি এর মধ্যে এই বাসায় কেন? এবং তিনিও নির্লজ্জ কম নন। জানালায় দাঁড়িয়ে আমার মুসলমানি করা দেখবেন। আমার পোস্ট অফিস যে খোলা, এটা দেখতে তার লজ্জা করবে না? আমার চোখ বেঁধে ফেলা হলো আরেকটা গামছা দিয়ে। সত্যি সত্যি আমাকে বলি দেবে নাকি? আতিয়ার মামা আমার দুই পায়ের নিচে দিয়ে তার হাত দুটো আমার ঘাড়ের পেছনে নিলেন। এরপর কি যেন একটা করলো। আমি ব্যথায় ওরে বাবারে, ওরে মারে বলতেই বাবলু ভাই বলে উঠলেন, এই মাবলু, কি বাবারে মারে বলিস, আল্লাহ আল্লাহ বল। আমি আল্লাহ আল্লাহ বলার আগেই কাজ শেষ। কাপড় পেঁচানো ছাই দিয়ে আমার নুনু বাচ্চা বেঁধে দেওয়া হলো। আমি একটা লাল রঙের গামছা পরে হাঁটু ভাঙা দয়ের মতো শুয়ে রইলাম। তারপর বললাম, ছোট মা, বড় মা, আমার চাউল ভাজা কই? বড় মা চাল ভাজা বাটি নিয়ে এলেন। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সর্ষের তেলে মাখা চাল ভাজা, সেই রকম স্বাদ। চাল ভাজা চিবোতে চিবোতে আমার চোয়ালে ব্যথা হয়ে গেল। এই সময় মালতীদি এসে বসলেন বিছানার পাশে একটা টুল নিয়ে। বললেন, ইস, তোমারও মুসলমানি করে ফেললো। ভেবেছিলাম এটাকে আমি বিয়ে করব। এখন তো একেও আর আমি বিয়ে করতে পারবো না। আমি তার হাত ধরে ফেললাম খপ করে। বললাম, মুসলমানি না করলে সত্যিই আমাকে বিয়ে করতে মালতীদি? করতামই তো, এমনি এমনি বলছি নাকি। একটু চাউল ভাজা দেবে? আমি বললাম, খাও না মালতীদি, তোমার যতটা ইচ্ছা খাও। খুব ব্যথা লেগেছে ছোট ভাই আমার, মালতীদি বললেন। আমি বললাম, লেগেছিল, এখন একটু একটু জ্বালা করছে। মালতীদি টুকুস করে আমার গালে একটা চুমু খেয়ে বললেন, সেরে যাবে ভাই আমার, সেরে যাবে। তখন অন্ধকার হয়ে এসেছে, ঘরে ঘরে হারিকেন জ্বালানো হচ্ছে। মালতীদি বললেন, যাই একটা লণ্ঠন নিয়ে আসি, নইলে অন্ধকারে মশা কামড়ে শেষ করে দেবে। তিনি উঠলেন। উফ, ঘরটা জুড়ে মালতীদির ঘামের গন্ধ, কেমন যে লাগে। 14, ছোটবেলায় যখন আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, তখন আমরা কাপড় ইস্ত্রি করতে পারতাম এমন একটা ইস্ত্রি দিয়ে, যার পিঠের ভেতরে আগুন রাখার চেম্বার ছিল। আমরা কাঠকয়লা দিয়ে সেই চেম্বারে রাখতাম। আগুন ধরিয়ে দিয়ে সেই জ্বলন্ত অঙ্গারে ফু দিতাম চোং দিয়ে, বাতাস করতাম হাত পাখা দিয়ে। ঈদের আগে আমাদের ব্যস্ততার কমতি ছিল না। রোজার ঈদের সময় আমরা লেগে পড়তাম সেমাই মেশিন নিয়ে। আর যতই ঈদ কাছে আসতে থাকতো, আমরা আমাদের পাঞ্জাবি ও পায়জামা সুতির সাদা রঙের মার দিয়ে ইস্ত্রি করতাম। ধোয়ার কাজটা ছোটো মা করতেন, ইস্ত্রি করার কাজটা আমরা করতাম। কাঠকয়লার ছাই বাতাসে উঠত, আর আমরা লেগে পড়তাম আমাদের জুতা স্যান্ডেল বুরুশ করতে। কালো কালি একটা গোল ছোট টিনের কৌটায় বুরুশে লাগিয়ে আমরা পালিশ করতাম। তারপর সেগুলো শুকাতে রোদে মেলে দিতে হতো। তারপর একদিন ফুলপুরে চলে এলো বিদ্যুৎ। মিস্ত্রি এসে তার টাঙিয়ে দিয়ে গেল, মিটার লাগিয়ে দিল। বিদ্যুৎ আসার পর প্রথম যেটা বিস্ময়কর লাগলো তা হলো এত আলো। হারিকেনগুলো কোথায় যে কোন স্টোরে গিয়ে লুকালো। কেরোসিনের তেল জিনিসটাও উঠে গেল জীবন থেকে। আহা, সন্ধ্যা হলে কেরোসিনের সেই গন্ধ। বিকেল থেকে সলতে পাকানো হারিকেনগুলো রোজ বিকেলবেলা পরিষ্কার করতে হতো। চিমনি পরিষ্কার করো,
ডলে ডলে গায়ের ময়লা তোলো, চলতে ঠিকঠাক করে পুড়ে তেল ভরো। কেরোসিনের গন্ধে বিকেল ভরে উঠত। সন্ধ্যায় প্রদীপগুলো জ্বালানো মাত্র আরেক ধরনের গন্ধ উঠত, খোলা পিপাতি জ্বলন্ত দপদপ করে। তা থেকে ধোঁয়া আর কালি বের হতো। একটা সময় ফুলপুরে রিক্সাও চালু হলো। রিক্সার পেছনে লণ্ঠন জ্বালানো ছিল বাধ্যতামূলক। সেটাও একটা দৃশ্য ছিল। সন্ধ্যায় রাস্তায় গেলে দেখা যেত সব রিক্সাওয়ালা রাস্তার ধারে দাঁড়িয়ে রিক্সার নিচে রডে বাঁধা লণ্ঠনে আগুন ধরাচ্ছে। আমাদের বাড়িতে প্রথম এলো টিউব লাইট, সাদা ধবধবে আলো। তা দেখে নিচতলায় পাড়ার ছেলেরা উকি দিতে লাগলো, বাসায় টেলিভিশন এসেছে নাকি। তারপর আমাদের বাসায় টেলিভিশনও এলো, সাদা কালো টেলিভিশন। আমরা সেটাকে কাপড় দিয়ে ঢেকে রাখতাম। রিমোট ছিল না, একটাই ছিল টেলিভিশন কেন্দ্র, ঢাকা সেন্টার। বিকেলবেলা সেই সেন্টার খুলতো। প্রথমে দেখা যেত সাদা কালো ধূসর কতগুলো দাগ, আয়তাকার, মাঝখানে একটা গোলাকার বৃত্ত। টু করে শব্দ হতো, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর শুরু হতো কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, পল্লীগীতির অনুষ্ঠান, টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, টারজান দেখাতো, উচ্চাঙ্গ সঙ্গীতের আসর, আর হুমায়ুন আহমেদের নাটক। এইসব দিন রাত্রি আমরা হা করে তাকিয়ে থাকতাম টিভির দিকে। ছোট মা ভীষণ রেগে গেলেন। ছেলেপুলেদের পড়াশোনায় শিখয়ে উঠল, এরা এবার ফেল করবে। তিনি রুটিন করে দিলেন কি দেখা যাবে কি দেখা যাবে না। সপ্তাহে 2 ঘন্টা টেলিভিশন দেখা যাবে, তোমরা নিজেরা ঠিক করে নাও কি দেখবে। টেলিভিশন আসার পরের ঈদগুলো পাল্টে গেল। সন্ধ্যার পর টিভির সামনে গ্যাট হয়ে বসে থাকতাম। পোকা উঠত টিভি পর্দার সামনে, দেয়ালে টিকটিকি, ইয়া বড়। প্রথমে ছোটদের ঈদের অনুষ্ঠান, তারপর বড়দের অনুষ্ঠান, ঈদের বিশেষ সঙ্গীত, রাত 8টার খবরের পর ঈদের বিশেষ নাটক। হুমায়ুন আহমেদ লিখতেন তো হাসতে হাসতে সবার পেটে ব্যথা হয়ে যেত। রাত 10:30টার পর হওয়ার কথা আনন্দ মেলা। বিজ্ঞাপনের প্রবল চাপে তা চলে যেত 11টার দিকে। 11:30টায় বাংলা আর ইংরেজি সংবাদ শেষ করে আবার শুরু হতো আনন্দমেলা। কি যে ভালো লাগতো সেই অনুষ্ঠানগুলো। বাবলু ভাই ঘোষণা করলেন ঈদের সব নাটক শুধু হুমায়ুন আহমেদকে দিয়ে লেখানো হোক। কিন্তু তার এই দাবি কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছালো না। এক ঈদে হুমায়ুন আহমেদের নাটক হতো, অন্য ঈদে হতো না। সেই ঈদের নাটক দেখে হাসি পাওয়ার বদলে আমাদের কান্না পেত। আর আমরা বিরক্ত হতাম ঈদের রাতে কেউ বেড়াতে এলে। টেলিভিশন দেখার পথে কি যে অন্তরায় রাতের অতিথির আগমন। ডাবলু ভাইয়ের বন্ধুবান্ধব বেশি ছিল। এরই মধ্যে তিনি পাড়ায় ক্রিকেট ক্লাবও প্রতিষ্ঠা করে ফেলেছেন। তার বন্ধুরা বাসায় আসতো বেশি। বড়মা তাদের টেবিলে বসিয়ে আদর করে খাওয়াতেন। মানে আমাদের বাসায় তখন ডাইনিং টেবিলও এসে গেছে। মাঝে মধ্যে দূরদর্শন দেখার চেষ্টা করতাম আমরা। বাসার ছাদে অ্যান্টেনা ঘোরাতে হতো। বাবলু ভাই ঘোরাচ্ছেন বাঁশ ধরে, চিৎকার করছেন এসেছে এসেছে। নিচে ডাবলু ভাই জবাব দিচ্ছেন এসেছে এসেছে, চলে গেল। বাসায় ফ্রিজও এলো। ছোটমা বললেন আমরা ফ্রিজ দিয়ে কি করব? আমরা সব কিছু টাটকা খেতে অভ্যস্ত। আমরা কি আর ফ্রিজে রাখা রান্না খেতে পারবো? 7 আপ আর কোকা-কোলা আনতাম আমরা, কাচের বোতল। খেয়ে বোতল ফেরত দিয়ে আসতে হতো দোকানে। বাসা থেকে দোকানে ছোটার জন্য আমাকেই সবাই উপযুক্ত বলে মনে করত। বাবলু ভাই ডাবলু ভাই বড় হয়ে গেছেন, লাভলি একে তো ছোট, তার উপর মেয়ে। এরা কেউই দোকানে ছুটবে না, আমি ছুটতাম। 2 টাকার কিনতাম গরম মশলা, 2 টাকার আজাদ বিস্কুট। আজাদ বিস্কুট ছিল তারার মতো, ছোট, মুচমুচে, নকশাদার। বাতেনের দোকান ছিল আমার কেনাকাটার জায়গা। বাতেনের ভাইয়ের ছেলে মুসা ছিল আমাদের ফুটবল খেলার সঙ্গী। সেও দোকানে বসতো। লজেন্স চুষে চুষে আবার প্লাস্টিকের মোড়কে মুড়ে রেখে দিত সে। অল্প বয়সী মেয়েরা এলে সে বিনে পয়সায় সেই লজেন্সগুলো দিত তাদের। ওই দোকানেও ফ্রিজ এলো। দোকানে পেপসি, 7 আপ উঠতে শুরু করলো। আমি দোকান থেকে 7 আপ কিনে আনতাম। বোতলের জন্য টাকা জমা রাখতো প্রথম দিকে, পরে নিয়মিত বোতল ফিরিয়ে দিয়ে দেখতে পেয়ে বাতেন দোকানদার আর বোতলের টাকা জমা রাখতেন না। 15 ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা সামনে। নভেম্বর মাস, দুপুরবেলা পড়তে বসেছি, বৃত্তির পড়া। ওদিকে পড়ছেন বাবলু ভাই, তার ক্লাস 8-এর বৃত্তি। ডাবলু ভাইয়ের সামনে ক্লাস 6-এর বার্ষিক পরীক্ষা, তিনি পড়তে বসেননি, সাইকেল নিয়ে চলে গেছেন রেশন আনতে। এই কাজটা ছোটবেলা থেকেই করতে হয় আমাদের, রেশনের দোকানে যাওয়া সাইকেল নিয়ে।
সরকারি কর্মচারীদের রেশনের দোকান। পাকা রাস্তা শেষ করে সর্ষে ক্ষেত পেরিয়ে ধনচে গাছের ক্ষেতের মধ্য দিয়ে তালুকদার সাহেবদের লিচুর বাগানে কাত হয়ে পড়ে থাকা লিচুর গাছগুলোর তলা দিয়ে মতলুব মিয়ার রেশনের দোকানে যাওয়ার পর ডাবলু ভাই আমাকে সামনের রডে বসিয়ে নিজে সাইকেলের সিটে বগল ঠেকিয়ে 2 রোডের মধ্যখানে ডান পা ঢুকিয়ে সাইকেল চালিয়ে আমাকে নিয়ে যেতেন রেশনের দোকানে। আজ আমি যাব না, আজ আমার পড়া। বাবলু ভাই পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস। তিনি তো রেশন আনতে যাবেনই না। তবে আমাদের ডাবলু ভাই হলেন আসল জিনিয়াস। খুব কম পড়ে, খুব কম মুখস্থ করে তিনি ক্লাসে ফার্স্ট হন। ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায় তিনি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন, জেলার মধ্যে সেকেন্ড। জেলায় ফার্স্ট হয়েছেন সুধীর কুমার চৌধুরী। জেলা স্কুলের ছাত্র তিনি। এই নিয়ে ছোটমার অভিমান আছে। ট্যালেন্ট পুল ঠিক আছে, কিন্তু ফার্স্ট কেন নয়? ডাবলু ভাই বলেন, আমি ফার্স্ট হওয়ার মতোই পরীক্ষা দিয়েছি। আপনি খাতা চ্যালেঞ্জ করেন। হয় খাতা দেখতে কোনো ভুল হয়েছে, না হলে আমার লুজ সিট খুলে গেছে। আমি সেকেন্ড হতেই পারি না। রেশন আনার জন্য আমরা একটা বস্তা, বোতল, চটের ব্যাগ নিয়ে যাই। গম নিই বস্তায়, সয়াবিন তেল বোতলে, চিনি কাগজের প্যাকেটে নিয়ে চটের ব্যাগে রাখি। সব কিছু নিয়ে সাইকেলের হ্যান্ডেলের 2 দিকে ঝুলিয়ে দিই। পারফেক্ট ব্যালেন্স করতে হয়। আর গমের বস্তাটা সাইকেলের ত্রিভুজ রডের মাঝখানে চেইনের উপরে ফেলি। ঢিলা করে বস্তার গম রাখা হয়, যাতে চেইন কভারের 2 দিকে বস্তাটা ঢলে পড়তে পারে। এরপর আমাদের 2 ভাই সাইকেল ঠেলে ঠেলে আনি। ডাবলু ভাই আজ রেশন আনবেন একা একা। ছোটো মা বিছানায় বসে আছেন। আমরা একটা বড় টেবিলে বসে 2 ভাই পড়ছি। পড়তে পড়তে আমি উদাস হয়ে যাই। জানালা দিয়ে বাইরে তাকাই। দোতলা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। পাঁচিলের ওই পারে গাছগাছরা, তারপর অযত্নে বেড়ে ওঠা জঙ্গল। একটা বড়ই গাছে স্বর্ণলতা নুডলসের মতো কিলবিল করছে। নুডলস জিনিসটা নতুন এসেছে ফুলপুরে। ছোটো মা মাঝে মধ্যে নুডলস রাঁধেন, তাতে পেঁয়াজ, ডিম, মাংসের টুকরা দেন। খেতে অসহ্য লাগে, বমি পায়, কিন্তু তা বলতে পারি না। স্বর্ণলতা ঢাকা বড়ই গাছের ওই পারে খানিকটা জলা, তার 2 পাশে নানা কিসিমের গুল্মলতা, কাটা গাছ। ফণিমনসার রং না নীল না সবুজ। হলুদ ফুল, ঢোল কলমি, ঢেকি শাক, হোগলা। জলার ওপারে ধান ক্ষেত, ধান পেকে হলুদ হয়ে আছে। তার উপাশে ধান কাটা হয়ে গেছে। সোনালি খড় খুঁড়ছে পাখিরা। তারই মধ্যে একটা বাছুর অলস শুয়ে আছে। একটা ছোট মেয়ে লাল রঙের ফ্রক পরা ধান কুড়াচ্ছে। আমার মন ওই মেয়েটির সঙ্গে চলে যায় ধান কুড়াতে। ছোটো মা গর্জে ওঠেন, মাবলু, কোন দিকে হা করে তাকিয়ে আছো? কি দেখছো? পড়ো। পড়ছি ছোটো মা। কি পড়লে আমাকে বলো। এই যে বাংলা বই পড়ছি, শব্দার্থগুলো দেখছিলাম। ভালো করে দেখো, এরপর আমি লিখতে দেব। দেখি কটা বানান ঠিক হয়। ছোটো মাকে বলি, ছোটো মা, আমার বৃত্তি পরীক্ষা শেষ হয়ে গেলে আমি কিন্তু মা সিনেমা দেখতে যাব। না, টাকা নাই। আমার অনেক খাতা জমে গেছে। পুরনো খাতা বিক্রি করলে টিকিটের দাম হয়ে যাবে। সে দেখা যাবে। এখন পড়ো তো। পড়ছি তো। পড়ার মধ্যে সিনেমার কথা কেন? বাইরে মাইকিং হচ্ছে। রূপবাণী হলে চলিতেছে আমজাদ হোসেনের কসাই। পিঠে পাখার ডাটির বাড়ি পড়ল। পড়ায় মন নাই, সব মন বাইরে। মাইকে কি বলে সেই দিকে। মন দিয়ে পড়। এমন মন দিয়ে পড়বি, পায়ের ওপর দিয়ে সাপ গেলেও টের পাবি না। অমনি একটা টিকটিকি এসে পড়ে ছোটো মার গায়ের উপরে। উনি ওরে বাবা রে, ওরে মারে করে পৃথিবী মাথায় তোলেন। আমি মন দিয়ে পড়ি। বাবলু ভাই অস্থির হয়ে পড়েন। আমি নির্বিকার। ছোটো মা টিকটিকি ভয় পান। ঠিক হয়েছে, আমাকে পাখার ডাটি দিয়ে মেরেছে, তার ফল আল্লাহ হাতে হাতে দিয়ে দিয়েছে। বাবলু ভাই টিকটিকিটাকে বা হাতে ধরে জানালা দিয়ে নিচে ফেলে দেন। টিকটিকি মারতে নেই, এর মধ্যে তার লেজ খসে পড়েছে মেঝেতে। লেজটা একা একা লাফাচ্ছে। পরীক্ষা দিতে যাব। আজ বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। আজকে 2টো সাবজেক্ট হবে। পরীক্ষার আগে বাসায় ডিম সব লুকিয়ে রাখা হয়েছে। পরীক্ষার আগে আমাকে ডিম দেখানো হবে না। ডিম দেখলে যদি পরীক্ষায় গোল্লা পাই। আজ সকালের নাস্তা আর শুকনো রুটি নয়। আজ সকালে নাস্তা হিসেবে দেওয়া হচ্ছে পরোটা। পরোটার সঙ্গে সুজির হালুয়া। ছোটো মা পরোটা বানাচ্ছেন, বড় মা ভাজছেন। মাবলুর বৃত্তি পরীক্ষা আজ। পরীক্ষার হল ফুলপুর পাইলট স্কুল। আমরা যথারীতি দেয়ালের ফোকর দিয়ে আমাদের বাড়ি থেকে ওই স্কুলে চলে যাব। ছোটো মার বানানো পরোটার 3টা লেয়ার থাকে।
দুই পাশে থাকে মচমচে একটা করে লেয়ার, মাঝখানেরটা একটু নরম হয়। ওপরের মচমচে অংশ আগে তুলে খাই। ছোটো মার বানানো পরোটা হয় চারকোনা, দোকানের কেনা পরোটা হয় গোল। আমি একদিন ৮ আনা পয়সা নিয়ে দোকানে গিয়েছিলাম পরোটা কিনবো বলে। ৬ পয়সায় ১ আনা, ৮ আনা গুনে গুনে নিয়ে গিয়েছিলাম। রাস্তায় একটা পয়সা পড়ে গিয়েছিল। দোকানে গিয়ে দেখি হয় ৪৭ পয়সা। দোকানি বলে ৮ আনা মানে ৫০ পয়সা। আচ্ছা, অসুবিধা নাই, তোমাকে দিচ্ছি। তিনি আমাকে একটা পরোটা দিয়েছিলেন। আমি বলেছি চিনি দেন। তিনি একটা টিনের পিঁড়িতে কিছু চিনি দিয়েছিলেন। আমি আমাদের বাসা থেকে ৩ মাইল দূরে পাকুড়তলার চায়ের দোকানে বসে গোল পরোটা চিনি দিয়ে খেয়েছিলাম। ছোটো মামার মাথায় নারকেল তেল দিয়ে দিলেন। জমানো নারকেল তেল বারান্দার রোদে রাখা হয়েছিল যাতে তেল গলে যায়। ছোটো মা আমার চুল আঁচড়ে দিয়েছিলেন। এসব আদর সাধারণত বড় মা করেন, ছোটো মা সময় পান না। কিন্তু আজকে আমার বৃত্তি পরীক্ষা, আজকে আমার স্পেশাল সম্মান। ক্লাস 8-এর পরীক্ষা 2 দিন পর। আমার পরীক্ষা শেষ হয়ে গেলে বাবলু ভাইয়ের পরীক্ষা শুরু হবে। গরম ভাত নামলো চূড়া থেকে, সেই ভাত খেতে হবে। মুরগির মাংস, গরম ডাল খাওয়া যায়। বড় মা আমাকে ভাত তুলে খাওয়ান, বলেন আরে ভাত মাখাটাই হলো আসল। তিনি ঘি দিয়ে ভাত মাখতে থাকেন। আমি বলি বড় মা, আপনাকে এত মাখতে হবে না, সুরুয়া মেখে দিয়ে দিন। বাসা থেকে বের হব, পরীক্ষার হলে যাব। আমাকে পরীক্ষার হলে দিতে যাবেন ডাবলু ভাই। এই সময় বাবাকে খোঁজা হচ্ছে, তার পায়ে সালাম করে তারপর যাব। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হয়েছেন, এখনও ফিরে আসেননি। আতিয়ার মামাকে পাঠানো হলো বাবাকে ধরে আনতে। একটু পরে বাবা এলেন। তার গায়ে ঘিয়ে রঙের চাদর, পরনে লুঙ্গি। তিনি হাঁটতে গিয়ে খেজুরের রসওয়ালার সঙ্গে গল্প করছিলেন। এখন এই রসওয়ালাকে ধরে এনেছেন। ছোটমা বললেন, বাবলুর বাপ তুমি কই ছিলা? আজকে যে মাবলুর পরীক্ষা, তোমার হুঁশ নাই? বাবা বললেন, আরে রসওয়ালাকে ধরে এনেছি, খুব ভালো রস খেলাম, তাই ভাবলাম ছেলে মেয়েদের জন্য নিয়ে আসি। ছোটমা বললেন, তোমার না ডায়াবেটিস, তুমি রস খেয়েছো? অল্প খেয়েছি, বাচ্চারা খাক, ওরা খেলেই আমার খাওয়া হবে। ছোটমা বললেন, এখন বাজে 9টা, এখন রস তাড়ি হয়ে গেছে। হয় নাই, আমি এখনই খেলাম, খাও তোমরা। ছোটমা বললেন, এই মাবলু খাবি? আমি বললাম খাবো, কারণ বাবাকে খুশি করা। বাবার ডায়াবেটিস বলে তিনি মিষ্টি খেতে পারেন না, আমাদের খাওয়ান, আমরা খেলে তার খাওয়া হয়ে যায়। আমি এক গেলাস খেজুরের রস খেলাম। লাল গামছা ঢাকা কলসি থেকে রসওয়ালা ঘোলা কাচের গ্লাসে রস ঢেলে দিল। বাবলু ভাই ডাবলু ভাইও খেলেন। লাভলি, তুমি খাও, বাবা বললেন। লাভলি বলল, না, আমার ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে সর্দি পড়ছে, আমি ঠান্ডা রস খাবো না। লাভলি ছোট মানুষ, ও কিছু বোঝে না, আমরা রস খেলে যে বাবা খুশি হন এটা বোঝার মতো বয়স ওর হয়নি। ছোটো মা বললেন, মাবলু তোমার দেরি হয়ে যাবে, যাও, পরীক্ষার হলে সিট খুঁজে পেতে হবে তো। আমি বাবাকে কদমবুসি করলাম, বড় মাকে কদমবুসি করলাম। বড় মা বললেন, লাগবে না, এমনিই তো দোয়া করি। ছোটো মাকে করলাম না, ছোটো মার সঙ্গে কোনো রকম আল্লালি চলবে না। পরীক্ষার হলের সামনে গেলাম, খুব উঁচু বারান্দা, সিঁড়ি বেয়ে উঠলাম বারান্দায়। ডাবলু ভাইয়ের স্কুল এটা, সব চেনেন তিনি। অফিস বিল্ডিংয়ের সামনে গিয়ে ভিড় ঠেলে সিট প্ল্যান দেখলেন, তারপর বললেন, চল, তোর সিট পড়েছে ক্লাস 7-এ, আমার ক্লাসরুমের পাশেরটায়। কুয়াশা কেটে রোদ উঠছে। এই রোদটাকে আমার মনে হয় কামরাঙ্গার মতো রোদ, কামরাঙ্গার মতো যে সবুজ সীমা এবং স্বচ্ছতা সকালের রোদে, সেটা আমি দেখতে পাই। একটু পরে রোদটা সর্ষের তেলের রং আর ঝাঁজ পাবে। ক্লাস 7-এর রুমটা খুঁজে পেতে অসুবিধা হলো না। ডাবলু ভাই আমাকে সঙ্গে নিয়ে ঢুকলেন। আমার সিট পড়েছে ফার্স্ট বেঞ্চে। বেঞ্চে অনেক কিছু লেখা, অমুক প্লাস অমুক আছে। ডাবলু ভাই বাইরে গেলেন, বললেন 10টায় পরীক্ষা শুরু হবে, এখন বাজে 9:35। পৌনে 10টার মধ্যে স্যাররা চলে আসবেন, 10 মিনিট আগে খাতা দেবেন। অ্যাডমিট কার্ড দেখে রোল ঠিকমতো লিখবি, রোল ভুল হলে সব ভুল। স্কেল দিয়ে খাতায় মার্জিন টেনে নে, খবরদার লাল রং দিয়ে টানবি না, নীল রং দিয়ে টানবি।
এগুলো 1000 বার প্র্যাকটিস করা হয়েছে, ভুল করব না। তবে ভাই বোনদের মধ্যে আমার খ্যাতি আছে ভুলোমনা হিসেবে। খেলতে গিয়ে স্যান্ডেল রেখে বাসায় চলে আসি। শীতের দিনে সোয়েটার পরে বাইরে যাই, গরমে সোয়েটার খুলি, সেই সোয়েটার ফেলে রেখে এসে ছোটো মার বকুনি খাই। বাবলু ভাই আমার নাম দিয়েছেন আগমুল, আত্মভোলা গণমুক্তি ইউনিয়ন। ডাবলু ভাই বললেন, টিফিনে কি খাবি? আমি কনফেকশনারি থেকে তোর জন্য টিফিন কিনে আনবো। পরোটার পরে গরম ভাত খেয়ে এসেছি, এখন খেতে ইচ্ছা করছে না। কনফেকশনারি শুনে লোভ হলো। ক্রিম রোল খেতে খুব ইচ্ছা করে, খাওয়া হয় না। আজ সুযোগ, বলে দিলাম। ডাবলু ভাই হাসলেন। আচ্ছা, ক্রিম রোলই কিনে আনবো। প্রথমে বাংলা পরীক্ষা। কালো কোট পরা একজন শিক্ষক, তিনি নাতি দীর্ঘ কিন্তু গলার স্বর তীব্র। তিনি খাতা দিলেন। আরেকজন স্যার এলেন, ইস্ত্রি করা সুতির পায়জামা পাঞ্জাবি পরা, ব্যাক ব্রাশ করা চুল। খাতা দেওয়া হলো। খাতার উপরে লিখলাম 7, 8, 6। এর মানে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে ও কেন বিসমিল্লাহির রহমানির রহিম 7, 8, 6 হয়েছে জানি না। সবাই লেখে, আমিও লিখলাম। হলুদ স্কেল ধরে খাতার বাঁ দিকে নীল পেন্সিল দিয়ে মার্জিন টানলাম। অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বর লিখলাম। এগুলো নির্ভুল করতে হবে। 10টার বেল পড়ার আগেই প্রশ্নপত্র হাতে পেয়ে গেলাম। ছোটো মা আগে থেকেই ছাত্রসখা বৃত্তি বই দেখে নানা প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছেন। কাজেই প্রশ্নপত্র মনে হলো পানির মতো সোজা। ঢং ঢং ঘন্টা বাজলো। পরীক্ষার খাতায় লিখতে শুরু করলাম। মাথা নিচু, একটু বাঁকা করে খাতাটা রেখে বাঁ হাতে খাতা ঢেকে রেখে ডান হাতে লিখে চলেছি। বানিয়ে বানিয়ে রচনা লিখছি। কমন পড়া রচনাগুলো লিখতে ইচ্ছা করে না। হরলাল রায়ের বই থেকে মুখস্থ করা কোনো মানে হয়? তাই একটি শীতের সকাল রচনাটা লিখছি। বানিয়ে লিখতে আমার খুব ভালো লাগে। খাতার লুজ পাতা নিচ্ছি, পাতার পর পাতা লিখে চলেছি। পুরো ক্লাস আমার দিকে তাকিয়ে আছে। টিফিনে এলো সেই অতিকাঙ্ক্ষিত ক্রিম রোল। অর্ধেকটা খেয়ে ডাবলু ভাইয়ের দিকে এগিয়ে দিই। ডাবলু ভাই, তুমি খাও। না পাগল, তুই খা। না, তুমি খাও। ডাবলু ভাই কিছুতেই খেলেন না। আরে, বড়োর মতো ভাব দেখাচ্ছেন তিনি। কি এমন বড়? 2 বছরের। বাবার মতো ভাব নিচ্ছেন, যেন আমি খেলে তার খাওয়া হয়ে যাবে। আহা, আমাদের সেই সব দিন, ভাই বোন মিলে একেবারে গায়ে গায়ে বেড়ে ওঠা, এক বিছানায় শোয়া, এক টিউবওয়েলের নিচে মাথা পেতে গোসল, এক গামছায় গা মোছা। কীরকম মিলেমিশে চটপাকিয়ে বড় হয়েছি। সেই ভাই বোনেরা কত দূরে দূরে চলে গেল। বড় হওয়া ভালো নয়, ছোটবেলায় ভালো ছিলাম। বড় হয়ে দুঃখী আর একা হয়ে গেছি। আমার বৃত্তি পরীক্ষা শেষ হলো, অমনি শুরু হলো বাবলু ভাইয়ের পরীক্ষা। আমার পরীক্ষা শেষ। কি মজা, কি মজা! আজকে তাড়াতাড়ি ঘুমাতে পারবো। আজ কোনো পড়া নেই। ছোটমা বললেন, পড়তে বসো, অ্যানুয়াল পরীক্ষা তো আর শেষ হয় নাই, যাও। চলো। ক্লাস 5 থেকে ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য নতুন স্কুলে ভর্তি পরীক্ষা দিতে হলো। খুব একটা ভালো পরীক্ষা দিলাম তা বলা যাবে না, কারণ বৃত্তি পরীক্ষার দিকেই ছিল আসল নজর। বৃত্তি পরীক্ষা হয়ে যাওয়ার পর ভর্তি পরীক্ষার জন্য আর পড়তে বসতে ইচ্ছা করতো না। বাসার নিচে ব্যাডমিন্টনের কোর্ট কাটা হলো, নেট জোগাড় হয়ে গেল। একটাই অসুবিধা, কর্ক কেনা। ফিদারের কর্কের অনেক দাম। আমরা প্লাস্টিকের কর্ক দিয়েই খেলতে শুরু করে দিলাম। রাতের বেলা খেলার জন্য বাবলু ভাই লাইটের ব্যবস্থা করলেন। এসব নিয়ে তিনি খুব দক্ষ ছিলেন। তাকে আমরা বলতাম ইঞ্জিনিয়ার। শীতের সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন খেলতেই কেটে যেত। রাতে ঘুমাতে যেতাম ক্লান্ত হয়ে। পড়তে বসবো কখন? যাই হোক, ফুলপুর স্কুলে ভর্তির সুযোগ তো পাবই। পেয়ে গেলাম। রোল হলো 3। ছোটমা চোখ পাকিয়ে তাকালেন, বললেন, সামনের বার রোল 1 হওয়া চাই। হাফ ইয়ারলি পরীক্ষাতেই ফার্স্ট হতে হবে। ফুলপুর পাইলট হাই স্কুলে পড়তে যাওয়া আমার কাছে সবসময় স্বপ্নের মতো একটা ব্যাপার ছিল। 1, স্কুলটা বাড়ির লাগোয়া। 2, স্কুলের খেলার মাঠ অনেক বড়। 3, স্কুলে টিফিন দেওয়া হয়। টিফিন পিরিয়ডের আগের ক্লাসে একটা সসপ্যানে করে টিফিন আসতো। একজন পিয়ন এটা দিয়ে যেতেন। ফার্স্ট পিরিয়ডের পরেই ক্লাস ক্যাপ্টেন বশির আলী ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখে রাখতো, তাং মানে তারিখ, আজকের উপস্থিতি মোট 45 জন। সেসব সময় ইচ্ছা করেই উপস্থিতির সংখ্যা বাড়িয়ে লিখত। তাতে 2-4টে টিফিন বেশি আসতো। টিফিনের সসপ্যানটা সে প্রত্যেকের বেঞ্চে বেঞ্চে নিয়ে যেত। আমরা একটা করে টিফিন তুলে নিতাম। কোনোদিন আসতো সিঙ্গারা, কোনোদিন 1 নিমকি, 2 জিলাপি, কোনোদিন লাড্ডু, কোনোদিন চমচম। বশির আলী তার চেলা চামুন্ডাদের সামনে গিয়ে চোখ টিপত। তারা একটার বদলে 2টা টিফিন তুলে নিত। স্যাররা টের পেতেন না।
সবচেয়ে মজা হতো রেইনি ডেতে। সকালের ক্লাসে যত কমই ছাত্রই আসুক না কেন, টিফিন সবসময় তার দ্বিগুণ তিনগুণ এসে যেত। হয়তো যে দোকানের সঙ্গে চুক্তি তারা আগের রাতেই বানিয়ে রাখতো বলে অর্ডার বদলে দেওয়ার উপায় থাকতো না। তখন আমরা দুটো তিনটে করে টিফিন খেতে পারতাম। টিফিন খেয়ে আমরা চলে যেতাম টিউবওয়েলের পাড়ে। একজন কল চাপতো, আরেকজন কলের মুখে হাত চেপে ধরে পানি জমিয়ে মুখ লাগিয়ে খেত। পেশাব করার কাজটা আমরা স্কুল ভবনের পেছনের দেয়ালেই সারতাম, কিন্তু বড় বাথরুম পেলে হতো মুশকিল। আমার বাসা যেহেতু কাছে, এক দৌড়ে আমি বাসায় চলে যেতাম। অন্যদের দুর্দশার কথা বলতে চাই না। তা শুনে সরস্বতী বর দেবেন নাকি লজ্জায় মুখ লুকাবেন তাও বলতে পারবো না। স্কুলের সামনে সাইকেলের দুটো চাকা লাগানো একটা চানাচুরের দোকান নিয়ে আসতেন মফিজ ভাই। তার চারকোনা বাক্স ধরনের দোকানটার চারদিকে সাজানো থাকতো নানা রকমের আচারের বয়াম। সেসব আচারের বেশিরভাগের রং ছিল কালো। মাঝখানে একটা থালায় থাকতো লাল রঙের চালতার আচার, আর তার সামনে থাকতো চানাচুর, বাদাম, ডাল ভাজা, চিড়া ভাজার নানা বয়াম। সেদ্ধ ছোলা থাকতো একটা কাঠের ওপরে, সেখানেই কাঁচা পেঁয়াজ তিনি কাটতেন ছুরি দিয়ে, কুচকুচ করে মিহি করে কাটতেন কাঁচা মরিচ। চানাচুর চাইলে তিনি ছোলা, চানাচুর, বাদাম, চিড়া ভাজা ইত্যাদি একটা কৌটায় ভরে রাখতেন পেঁয়াজ মরিচ দিয়ে। তারপর আচারের সর্ষের তেল দিয়ে এমন করে ছন্দে ছন্দে ঝাঁকুনি দিতেন যে আমাদের জিভ দিয়ে জল গড়াতে শুরু করত। মফিজ ভাই এরপর বই ছেঁড়া কাগজের কোণ বানিয়ে চানাচুর দিতেন ক্রেতার হাতে। পৃথিবীতে আরও অনেক খাবার আছে, কোনোটা খেয়েছি, কোনোটা খাইনি, কোনোটা নিশ্চয়ই একদিন খাওয়ার সুযোগ পাবো, কিন্তু মফিজ ভাইয়ের ভেজা চানাচুরের স্বাদ পৃথিবীতে আর কোনো খাবারে কোনোদিনও পাবো বলে মনে করি না। স্কুলের বন্ধুদের মধ্যে দুটো দল ছিল, মোহামেডান আর আবাহনী। আমরা পত্রিকা পড়তাম। আগ্রহের বিষয় ছিল মোহামেডান আবাহনী। মোহামেডান আবাহনী খেলার চলতি ধারাবিবরণী রেডিওতেও প্রচার করত। আমরা কান পেতে সেই খেলা শুনতাম। মোহামেডান আবাহনীর পতাকাও কেউ কেউ বাড়িতে ওড়াতো। আস্তে আস্তে আমাদের আরও দুটো দলের দিকে ঝোঁক পড়তে লাগলো, ব্রাজিল আর আর্জেন্টিনা। এলেন এক নতুন ঈশ্বর, ম্যারাডোনা। ওই সময় অনেকেই ছেলের নাম জিকোও রেখেছিলেন। সাদা কালো টেলিভিশনে আমরা রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখতাম বিটিভিতে, তবে কেউ ছেলের নাম ম্যারাডোনা রেখেছে বলে শুনিনি। অবশ্য অনেকেই ছেলের নাম সাদ্দাম রেখেছিল। পত্রিকাগুলো বড় বড় করে সাদ্দামের খবর ছাপাতো। বাবলু ভাই বলতেন এতে নাকি কাগজের বিক্রি বাড়ে। ক্লাসের বন্ধুরা মিলে শীতকালে পিকনিক করতে যেতাম। একবার গেলাম একটা নদীর ধারে, সেতুর পাশে পিকনিক স্পট বানিয়ে রেখেছে সেখানে। ফুলপুর থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে যাওয়া হয়েছিল। আমরা চাঁদা তুলে একটা 3 টনি ট্রাক ভাড়া করেছিলাম। হেড স্যারের কাছে গেলাম হাফ বেঞ্চ চাইতে। ট্রাকে বসিয়ে আমরা যাব। স্যার বললেন মাথা খারাপ, সবকটা পড়ে গিয়ে মারা যাবে, তা না হলে দাঁত সবকটা পড়বে। তোমরা কার্পেট নিয়ে যাও, ট্রাকের ভেতরে বসে যাবে, কেউ দাঁড়াবে না। স্যারের বাস্তব বুদ্ধির কথা মনে হলো, এখনও তারিফ করি। স্যার সেদিন আমাদের বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন। ক্লাস 6এই প্রথম আমি ছেলেদের সিগারেট খেতে দেখি। আমাদের রোল 1 যে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিল তার নাম ছিল শরীফুল। তেও সিগারেটে ফুঁক দেয়। আমাকে অনুরোধ করে। আমি বলি না ভাই, আমি সিগারেট খাবো না। আমার একটা বন্ধু হয়ে গেল, তার নাম তমাল চক্রবর্তী। ধবধবে ফর্সা ছিল সে। সেও বলল না বাবা, আমি সিগারেট খাবো না। তমাল আর আমি নদীর ধারে গিয়ে বসলাম। নদীতে কেউ নামবে না, এই প্রতিজ্ঞা আগে থেকে করে নেওয়া হয়েছিল সবার কাছ থেকে। কাজেই একটা পাথরের উপরে বসে আমি আর তমাল টোস্ট বিস্কুট খাচ্ছিলাম। আমাদের সঙ্গে একজন ছিল ভীষণ বড় লোকের ছেলে। তার বাবা আরব দেশে ছিলেন। সে বলল এই বিস্কুট মানুষে খায় নাকি? সে আমাদের দেখিয়ে দেখিয়ে সেই বিস্কুট একটা কুকুরকে খাওয়াতে লাগলো। আমি তমালের হাত ধরলাম। তমাল চিরদিনের মতো আমার বন্ধু হয়ে গেল। আমাদের মধ্যে হায়দার ছিল সবচেয়ে রসিক। আমাদের বন্ধু ফজলুর বাবা ফুড ইন্সপেক্টর জাতীয় কোনো একটা কাজ করতেন। হায়দার ফজলুকে বলতো, এই তোদের বাড়িতে দেয়ালে নাকি মিল্ক পাউডার দিয়ে চুনকাম করা হয়, আর তোরা নাকি বাথরুমে পানির বদলে সয়াবিন তেল ব্যবহার করিস। ফজলু ভীষণ ক্ষেপে যেত। সে ইট তুলতো হায়দারের দিকে। হায়দার দৌড় ধরতো। আমরা খিলখিল করে হাসতে হাসতে গড়িয়ে পড়তাম। আবাহনী মোহামেডান ঝগড়া ভীষণ বড় চেহারা নিত। নয়ন ছিল কথার কারিগর। তার বাবা ছিলেন উকিল। নয়ন বলতো, আমি কথা ভালো বলবো তা তো না তো কি, আমার বাবা কথা বেঁচে খায়। শোনো, আবাহনী এই দেশে আধুনিক ফুটবলের জনক। আমাদের মধ্যে একমাত্র
নয়নী প্রেম করত তার ফুফাতো বোনের সঙ্গে। দূর থেকে সেই বোনটাকে, যার নাম ছিল সিনথিয়া, আমরা দেখতাম। আমাদের প্রত্যেকের বুক থেকে পৃথিবীর সবচেয়ে লম্বা শ্বাসটা বের হয়ে যেত। আমরা ক্লাস 7-এ উঠতে না উঠতেই আমাদের এক বন্ধু পল্লব পালিয়ে বিয়ে করে ফেলল তার এক প্রেমিকাকে। আমাদের মফস্বলগঞ্জে সেই ঘটনা বেশ হইচই ফেলে দিয়েছিল। অথচ তখনও আমি বুঝতাম না যে বাচ্চা কি করে হয়, কেন হয়। আমার ধারণা ছিল বিয়ের মন্ত্র পড়ে বলে বাচ্চা হয়। আর সব ধর্মই সত্য, কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের বিয়ের পরেই বাচ্চা হয়। তমাল চক্রবর্তীর পৈতা হলো, সে খুব গর্ব করে আমাকে দেখিয়েছিল। আমি প্রায়ই ওদের বাসায় যেতাম। ততদিনে আমি ভালোই সাইকেল চালানো শিখে ফেলেছি। সাইকেল চালিয়ে যেতাম ওদের বাড়িতে। ওদের বাড়িটা ছিল কাঠের তৈরি, ওপরে ছিল ঢেউটিন। তুলসীতলায় ওরা সন্ধ্যার সময় পিদিম জ্বালাতো। ওর বাবা সান্ধ্য আহ্নিক করতেন, কাকাবাবু ধুতি পরতেন। মাঝে মধ্যে তমালকেও আমি ওর বাড়িতে ধুতি পরতে দেখতাম, তবে বেশিরভাগ সময়ই তমাল প্যান্টি পরত। তমালের একটা ভাই ছিল পাগল। শীতকালে পাগলামো বেড়ে গেলে তিনি বাড়িঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে চলে যেতেন। তখন তমাল বলতো, খুব দুশ্চিন্তা হয় রে, দাদা যে কোথায় গেল। ওর দিদি ছিল, তার নাম ছিল উষা। তার নাকি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তমাল বলতো, আমাদের হিন্দুদের মধ্যে বিয়ে খুব কঠিন ব্যাপার, বর্ণ মিলতে হয় তো। ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণ ছাড়া তো আর বিয়ে দেওয়া যাবে না। আমার বোনটা আবার দেখ কীরকম ময়লা। আমি আবার ময়লা না ফর্সা ছোটবেলায় বুঝতাম না। ওর দিদিকে আমার অপরূপ সুন্দরী লাগতো, চোখে কাজল পরতেন তিনি। তমাল বলতো, আমার দাদা পাগল তো, সম্বন্ধ সব ওইখানে এসে ভেস্তে যায়। পাগলের বংশে কেউ বিয়ে দিতে চায় না। ওদের বাড়িতে যাওয়ার আরেকটা লোভ ছিল নাড়ুর খেতে পাওয়া। আর আমাদের বাসায় তমাল এলে আমরা খেতে দিতাম ডিম পোচ, গরুর দুধ 1 কাপ। আমার আর তমালের এমন খাতির হলো, আমরা গলা ধরাধরি করে হাঁটতাম। তমাল আবার নাটকও করত, মঞ্চ নাটক। ওদের নাটকের দলে নারী ছিল, নারী বর্জিত নাটক নয়। সেই অভিনেত্রীর নাম ছিল মায়া। তমাল বলতো, ইভা আন্টি খুব ভালো। যখন ওকে জড়িয়ে ধরার সিন আসে, উনি তখন হাত দিয়ে বুকটা প্রোটেক্ট করেন। কি জানি হবে হয়তো। যে নারী হাত দিয়ে নিজের বুক সহ অভিনেতার স্পর্শ থেকে রক্ষা করতে পারেন, তিনি ভালো মেয়ে। তবে তিনি অভিনয় করতে এসেছেন শখে নয়, প্রয়োজনে। তার পরিবারে নাকি আয়ের আর কোনো উৎস নেই। তমাল বড়দের মতো গল্প করতে পারত। ঈদের দিনে ও আমাদের বাড়িতে আসতো বিকালে। কোরবানির ঈদের সময়ও আসতো। ওর জন্য বড় মা মুরগির রোস্ট আলাদা করে রেখে দিতেন। আর ওর পূজার সময় আমি ওদের বাড়ি যেতাম খিচুড়ি আর নিরামিষ খেতে। নাড়ু তো পেতামই। মাঝে মধ্যে দাদা ফিরে আসতেন, তমালের দাদা। তখন তিনি দিব্যি ভালো মানুষ, বাঁশি বাজাতেন। বহু নিস্তব্ধ দুপুরে সেই কাঠের বাড়ির বারান্দায় বসে তন্ময় হয়ে আমি তার বাজানো বাঁশি শুনতাম। তখন টিনের চালে বসা পায়রাগুলো ডাকতে ভুলে যেত। আম গাছের নতুন লাল পাতায় পিছলে পড়তো রোদ। মুকুলের গন্ধে এমন একটা মাদকতা ছিল যে চোখ আরামে বুজে আসতে চাইতো। একটা নিম ডালের নকশি কাটা পাতার ফাঁক দিয়ে দেখতাম আকাশ ভীষণ নীল, আর তার গায়ে মেঘগুলো ধবধবে সাদা। কখন পাশে এসে দিদি দাঁড়াতেন, আমি দেখতে পেতাম দিদির চোখে জল। সেই দিদি একদিন পালিয়ে গেলেন এক মুসলমান গায়কের সঙ্গে। আমাদের ছোট্টগঞ্জে যেসব বিচিত্রানুষ্ঠান হতো, তাতে তিনি গান গাইতেন। গান গাওয়া শেখাতেনও বোধ হয়। দিদি কি তার কাছে গান শিখতে যেতেন পাড়ার উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রে? জানি না, শুধু জানি ব্রাহ্মণের মেয়ে মুসলমান ছেলের সঙ্গে পালিয়ে যেতে পারে না। এ হয় না। কাকিমাকে দেখতাম ছোটোখাটো মানুষ, সিঁথিতে সিঁদুর, পান খাওয়া মুখে হাসি। হঠাৎ করে নিভে গেলেন যেন। তার কয়েকদিন পর কাউকে কিছু না বলে তমালরা বাড়িঘর ফেলে চলে গেল ভারতে। বাড়িটা নাকি বিনিময় করেছিল। ভারত থেকে আসা এক মুসলমান পরিবার সেই বাড়ির দখল নিলে তুলসীতলার কি হয়েছিল তা দেখতে আমি আর অমুখ হইনি। এরই মধ্যে দেশে বড় একটা সাম্প্রদায়িক সংঘাতের ঝড় বয়ে গেল। আমাদের শহরের হিন্দু মালিকদের মিষ্টির দোকান ভাঙচুর হলে আমার বন্ধু শুদ্ধকান্তি লাহিড়িদের মিষ্টির দোকানের কাচও ভাঙা পড়ল। তমালরা চলে গিয়ে ঠিকই করেছে, বাবা বললেন আমাকে। আমি বললাম, কিন্তু তমাল আমার মতো বন্ধু ইন্ডিয়াতে কোথায় পাবে বাবা? বাবা বললেন, তা পাবে না, তোমার মতো বন্ধু পাওয়া কঠিনই হবে। 17 ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার রেজাল্টের দিনের কথা আমার মনে আছে।
আমরা আমাদের বাড়ির নিচে পাড়ার আরও কজন ছেলে মেয়ে মিলে গোল্লাছুট খেলছিলাম। এসব খেলা আমরা খেলতাম। গোল্লাছুট, দাঁড়িয়ে বাঁধা, হাডুডু, কুমির তোর জলে নেমেছি, আয়রে আমার টিয়া পাখি, আয়রে আমার ময়না পাখি, কানামাছি ভো ভো, যারে পাবি তারে ছো। স্কুলে তো রুমাল চোর খেলাও হতো। স্যাররাই আমাদের গোল করিয়ে বসিয়ে খেলতে বলতেন। গোল্লাছুট খেলছি, কোত্থেকে সাইকেল চালিয়ে এলেন ডাবলু ভাই। বললেন, এই গাবলু এদিকে আয়। হাবলু না, আজকে আবার গাবলু। তিনি পড়েন 7-এ, লুঙ্গি পরা শুরু করেছেন। বললেন, তোর তো রেজাল্ট বের হয়েছে, বৃত্তির রেজাল্ট। আমি তো ভয়েই মারা যাচ্ছি। এবার আমার মাথার উপর আকাশ ভেঙে পড়বে, পালাতে হবে বাড়ি ছেড়ে। বললেন, ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছিস, থানার মধ্যে ফার্স্ট। বাবলু ভাই, বাবলু ভাই। আমি বললাম, উনি জেলার মধ্যে ফার্স্ট। আমি খেলা ফেলে দৌড়াতে লাগলাম। আগে যেতে হবে ছোটো মার কাছে। বাবা, বড় মা এরা তো আমি ফার্স্ট হলেও খুশি, সেকেন্ড হলেও খুশি, কিন্তু ছোটো মার কাছে একটা মাত্র ফল গ্রহণযোগ্য, ফার্স্ট। আমাদের ভালো রেজাল্টের পেছনে আছে ছোটো মার নিম্নলিখিত অস্ত্র: 1 পাখার ডাঁটি, 2 স্যান্ডেল, 3 স্কেল 1 ফুট, 4 ঝুল ঝাড়ার লাঠি, 5 বাঁশের কঞ্চি। তবে বিছানা ঝাড়ার শলার ঝাঁটা দিয়ে বা মেঝে ঝাড়ু দেওয়ার বারুন দিয়ে ছোটো মা আমাদের কোনোদিনও মারেননি। 18 আস্তে আস্তে বড় হচ্ছি। বড় হওয়া ভালো নয়, বড় হওয়া ভালো নয়। সেবার গেছি কাঁঠালতলি নানা বাড়িতে, লাভলি যায়নি। ছবি এসে আমাকে চুপি চুপি বলল, লাভলি কত বড় হয়েছে রে। আমি আমার কাঁধ পর্যন্ত হাত উঁচু করে বললাম, এই পর্যন্ত। ছবি বলল, লাভলি কি ওড়না পরে? বলে সে নিজের ওড়না ঠিক করতে লাগলো। তখনও আমার ছিল নিষ্পাপতার কাল। আমি কিছুই বুঝলাম না। আসলে ছেলেরা একটু বোকা হয়, আর আমি ছিলাম হাবলা নম্বর 1। এইসব ব্যাপার ছোটবেলায় একদমই বুঝতাম না। তবে আমাদের স্টোররুমের জানালা দিয়ে পাশের মেঠোর পাড়ার পুকুরঘাট দেখা যেত। ওদের মেয়েরা ওখানে গোসল করতো। মহিলারা গোসল করার সময় পুকুরের ওপরে কোনো কাপড়ই রাখতো না। আমি স্টোররুমের জানালা দিয়ে সেই গোসল করার দৃশ্য দেখতাম। বেশিক্ষণ থাকতে পারতাম না, কারণ স্টোররুমের ভেতরটা ছিল গরম। ঘেমে নিয়ে বিশ্রী হয়ে যেতাম। বেশিক্ষণ থাকলে কারো না কারো কাছে ধরা পড়ে যেতে পারতাম। গলার স্বর বদল হতে লাগলো, মুখে ব্রণ দেখা দিল। আরও কিছু পরিবর্তন, যেসব নিয়ে কাউকে কিছু বলি না। বড় হতে চাই না, তবু বড় হয়ে যায়। গরমের ছুটিতে আমাদের ফুলপুর স্কুলের বারান্দায় বসে দুপুরবেলা 16 গুটি খেলছি আয়নালের সঙ্গে। আয়নাল এই স্কুলের হেডমাস্টারের রাখাল, গরু চড়ায়। গরুগুলো মাঠের মধ্যে খুঁটিতে বেঁধে রাখা আছে। মাঠে চোর কাটা, মাঠে ফড়িংয়ের মেলা, মাঠে কাদা খোঁচা পাখিদের উৎসব। দুপুরটা সত্যি সত্যি লাটিমের মতোই ঝিম ধরে আছে। আকাশে অনেক চিল উঠছে। আয়নাল বলল, কোথাও গরু মারা গেলে প্রথমে খবর পায় পিঁপড়া, তারা খবর দেয় কাকে, কাক খবর দেয় চিলদের, চিল খবর দেয় শকুনদের। একটু পরে শিমুল গাছের ডালে শকুন এসে বসতে থাকে। সত্যি কি কোথাও গরু মারা গেছে? আয়নালের বয়স 16-17 হবে। সে বলল, আমার বুকের মধ্যে দেখো, মেয়েদের মতো বোটা হচ্ছে, এটা গালিয়ে দিতে হবে, তাহলে এটা আর বড় হবে না। কি ভয়াবহ ডাক্তারিটা আয়নাল আমাকে শিখিয়েছিল। পরে আমার বুকের বোটার নিচটা যখন ফোলা ফোলা, আমি সেটাকে গালিয়ে দেওয়ার চেষ্টা করতাম। মাঝে মধ্যে ভাবতাম, প্লায়ার্স দিয়ে চাপ দিয়ে গালিয়ে দেবো নাকি। প্লায়ার্সকে আমরা বলতাম প্লাস, পেনাল্টি কিককে বলতাম পেলান্টিক। তখন 3 কর্নারে একটা পেলান্টিক হতো। তখন বয়ঃসন্ধিকালে ছেলেদের বুকে পরিবর্তন দেখা দিলে সেটাকে গালিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর পরামর্শ দিতে পারত পাড়ার রাখালেরা। 19 এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। বাবলু ভাই বললেন, এইসব কি, মানুষ কি বলবে? বড়মার পেট উঁচু হতে লাগলো। ছোটো মা আমাদের জানালেন, তোমাদের বড়মার বাচ্চা হবে। বড়মা ভীষণ খুশি। লোকে আর বলতে পারবে না বাচ্চা হয় না। এতদিন বড়মা ছোটোমার জন্য কাঁথা সেলাই করতেন, এবার ছোটো মা বড়মার জন্য কাঁথা সেলাই করতে লাগলেন। বাবলু ভাই মহাবিরক্ত। বড়মা তাকে ডাকলেন, বাবলু এদিকে আয়, বলতো তোদের একটা ভাই হবে না বোন হবে? বাবলু ভাই বলেন, এটা কি আগে থেকে বলা যায় বড়মা? না, দেখ পেটটা বেশি বড় হচ্ছে, মনে হচ্ছে তোদের একটা ভাই হবে। বড়মা, আগে হোক, তুই চাস না তোর একটা ভাই হোক? আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায়? আমি পড়ি ক্লাস 10-এ, আমার বয়স 16, এখন আমার আরেকটা ভাই হচ্ছে। ক্লাসের সবাই আমাকে কি বলবে? ও মা, কি বলবে? ভালো বলবে। কিছু বলবে না বাবা, একদম চিন্তা করিস না। চোখ মুখ শুকিয়ে গেছে, যা মুখটা ধুয়ে আয়। শেফালি, শেফালি, বাবলুকে 1 গ্লাস দুধ দাও না। বড়মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো একটা অ্যাম্বুলেন্সে করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমি বললাম, আমিও অ্যাম্বুলেন্সে উঠবো, কোনোদিন আমি অ্যাম্বুলেন্সে উঠি নাই। বাবা বেশ বিব্রত, কিন্তু তিনি দায়িত্ব এড়াতে পারছিলেন না। আমি, বাবা, মালতীদি আর বড়মা অ্যাম্বুলেন্সে উঠলাম। বাবা আর আমি সামনে, ড্রাইভারের পাশের সিটে বসলাম। মালতীদি আর বড়মা পেছনে। বড়মা শুয়ে রইলেন। মালতীদির পাশে একজন সবুজ অ্যাপ্রন পরা সহকারী। মাইল দেড়েক দূরেই স্বাস্থ্য কমপ্লেক্স। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলেছে। সামনের সিটে বসে আমি রাস্তার দৃশ্য দেখছি। বেশ মজা লাগছে। রাস্তায় যত সাইকেল, রিক্সা, ভ্যান ছিল সব সরে সরে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের ব্যাপারে সবার মধ্যে একটা সমীহ ভাব আছে। বড়মাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে বাবা বাসার দিকে চলে গেলেন। বললেন, অফিস খোলা, লোকজন আসবে, কাজ তো করতে হবে। মালতীদি বললেন, আপনাকে থাকতে হবে না মেশো, আমি সব কিছু সামলাতে পারবো। আমিও থেকে গেলাম হাসপাতালে। বড়মা বললেন, মাবলু, তোর ভাই হবে দেখিস, ছোট ভাইকে নিজের ভাইয়ের মতো আদর করবি, বুঝলি? আমি তোদের আমার নিজের পেটের ছেলের মতো আদর করি না। আমি বললাম, আমি তো আপনার নিজের পেটেরই ছেলে বড়মা। একটু পরে রিক্সা করে লাভলি আর ছোটো মা এসে হাজির হলেন। তারপরই বড়মার ব্যথা উঠল, আর তাকে লেবার রুমে নিয়ে গেল নার্সরা। ছোটো মা পিছে পিছে গেলেন। আমি, লাভলি, মালতীদি একটা ঘরে রয়ে গেলাম। একটু পরে ছোটো মা এসে বললেন, তোদের একটা ভাই হয়েছে মাবলু। লাভলি, ভাই হয়েছে, আলহামদুলিল্লাহ। বলতে বলতে ছোটো মা কেঁদে ফেললেন। তার চোখের নিচে ঝুলে থাকা সেই অশ্রুর উপরে হাসপাতালের লাইটের হলুদ আলো পড়েছিল। সেই 2 ফোঁটা অশ্রুকণার কথা আমি জীবনেও ভুলতে পারবো না। ছোটো মা কেন কাঁদছিলেন? তাকে কাঁদতে দেখে আমারও চোখ ভিজে এলো। ছোটো মা বললেন, আজান দিতে হবে। তোর বাবা কই? মাবলু, তুই আজান দিতে পারবি? আমার পরনের স্কুলের ইউনিফর্মের খাকি প্যান্ট, তবে পেশাব করে সবসময় যে পানি নিতে পারি তা নয়। তবু বললাম, পারবো। ঘরের ভেতরেই বাথরুমের বালতিতে পানি রাখা ছিল, সেই পানি মগে তুলে ঢেলে ঢেলে অজু করলাম। তারপর আমাদের ছোট ভাইকে দেখতে গেলাম। বড় মা মোটাসোটা, ধবধবে ফর্সা, তাকে ক্লান্ত, অবসন্ন আর ভীষণ সুন্দর দেখাচ্ছে। পাশেই একটা ছোট্ট বাচ্চা, লাল রঙের, গায়ে পায়ে বোধহয় কোনো একটা লাল রঙের ওষুধ দেওয়া ছিল। মাথায় পাতলা বড় বড় চুল। আমি আমাদের এই নবাগত ভাইটির গায়ে টুপ করে চুমু খেয়ে ফেললাম। সবাই হইচই করে উঠল, করে কি করে কি। তারপর বারান্দায় দাঁড়িয়ে আমি আজান দিতে লাগলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোটো মা শুনে বললেন, এর চেয়ে মধুর আজান আমি আর শুনিনি। আমি আর লাভলি হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম। বাবা তখনও অফিসে। দৌড়ে বাবার অফিস ঘরে পর্দা ঠেলে ঢুকে বললাম, বাবা বাবা, আমাদের ভাই হয়েছে। বাবা বোকার মতো আমাদের দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি কিছুই বুঝছেন না। আমি বললাম, বাবা, আমাদের একটা ছোট্ট ফুটফুটে লাল রঙের ভাই হয়েছে, আমি আজান দিয়েছি। বাবা বললেন, ও আচ্ছা, তোদের মা কেমন আছে? লাভলি বলল, বড় মাও ভালো আছে, ছোট মাও ভালো আছে। সে বাবার কোলে গিয়ে বসে পড়ল। বাবা, বড় মাও ভালো আছে, ছোট মাও ভালো আছে। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। লাভলি রান্নাঘরে গিয়ে ডিম ভাজা আর আলু ভর্তা রাঁধতে শুরু করলো। বড় মা হাসপাতালে, ছোট মা হাসপাতালে, মালতী দিয়েও হাসপাতালে। এখন ভাত রাঁধবে কে? বালিকা লাভলি আর বালিকা রহিল না। সেই মুহূর্তে জননীর স্থান অধিকার করিয়া লইল। তবে তার ভাত হলো নরম গলা, আর ডিম ভাজি ঝুরি ঝুরি হয়ে গেল। বাবলু ভাই বললেন, খুব ভালো হয়েছে, এত মজা করে কোনোদিনও ডিম ভাজা আলু ভর্তা ভাত খাইনি। সন্ধ্যার পর ছোটো মা এসে হাজির হলেন। বললেন, এই কি অবস্থা? লাভলি বলল, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ছোটো মা লাভলিকে ডেকে বললেন, কি অবস্থা আমার মেয়ের? ঘেমে নিয়ে একাকার। তিনি আঁচল দিয়ে লাভলির মুখ মাথা মুছে দিলেন। লাভলির লজ্জা মাখা মুখে ছোটো মার আদর খেতে লাগলো। ছোটো মা এর চেয়ে বেশি আহ্লাদ দেখাবেন না। বড় মা পরের দিনই অ্যাম্বুলেন্সে চড়ে আমাদের ছোট ভাইটিকে নিয়ে বাসায় চলে এলেন। বাবলু ভাই রাগে গড়গড় করছেন। তিনি ছোট ভাইয়ের মুখ দেখবেন না। ছোট ভাইটির নাম কি রাখা যায় তাই নিয়ে আমরা গবেষণা করতে লাগলাম। শেষে নাম রাখা হলো ছোটলু। ছোটলু দেখতে নাকি হুবহু বাবলু ভাইয়ের মতো হয়েছে। বাসায় একটা শিশু আসা মানে একটা খেলনা আসা, আনন্দের একটা উপলক্ষ আসা। আমরা ছোটলুকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। ছোটলুকে সবচেয়ে বেশি আদর করতে লাগলেন বাবলু ভাই। 20 ছোটলুকে যত্ন করতে লাগলেন ছোট মা। বলতে লাগলেন, বুবু তো কিছু পারে না, দেন তো বুবু, আমার হাতে দেন, আমি গোসল করাই। সত্যি বড় মা পারতেন না, অথচ আমরা যখন ছোট ছিলাম আমাদের গোসল করানো, তেল মেখে মাদুরে শুইয়ে রাখা, এসব কাজ বড় মাই করতেন। এবার ছোটলুর জন্য আদর যত্নের ভাণ্ডার উজাড় করে দিলেন ছোট মা। ছোটলুর জন্য জাউ ভাত রেঁধে বাটিতে করে নিয়ে ছোট মা চামচে তুলে একটু একটু করে খাওয়াতেন। ওর কাঁথা ধুয়ে দিতেন। আমাদের দোতলার বারান্দার দ্বারে ছোটলুর কাঁথা ঝুলতে থাকতো।
আর একটু বড় হলো ছোটলু। হামাগুড়ি দিতে দিতে একদিন দাঁড়াতে শুরু করলো, এটা ওটা ধরে। শেষে 1 পা 2 পা করে হাঁটতে শুরু করে দিল। কি যে আনন্দের লহর বয়ে গেল বাড়ি জুড়ে। আবার ছোটলু মাঝে মধ্যে রাতের বেলা ভীষণ কান্না জুড়ে দিত। কেন যে এত কাঁদতো? ছোট মা বিছানা ছেড়ে উঠে চলে যেতেন বড় মার ঘরে। ছোটলুকে কাঁধে করে নিয়ে হাঁটাহাঁটি করতেন। ছোটলু কথা বলতে শুরু করলো। প্রথমে ডাকলো দা দা দা। আমরা ভাই বোনেরা পরস্পরের মুখের দিকে তাকালাম। সবার দাদার বাড়ি আছে, আমাদের দাদার বাড়ি নেই, আমাদের দাদার বাড়ি যাওয়া নেই। দাদার সঙ্গে বাবার কি নিয়ে যেন গোলযোগ। আমাদের একটা নানা বাড়ি আছে, আরেকটা নেই। 2 মা হিসেবে আমাদের দুটো নানা বাড়ি থাকা উচিত ছিল। নেই তো কি আর করা। ছোটলুকে কোলে নিয়ে আমি আর লাভলি ছাদে যাই। কবুতরকে খুদ খেতে দিই। পাখিগুলো উড়ে উড়ে আসে। ছোটলু খুশিতে হাততালি দিয়ে ওঠে। আমরা ছড়া বলি, তাই 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 মামা বাড়ি যাই। মামা দিল দুধ ভাত, দুয়ালে বসে খাই। মামি এলো লাঠি নিয়ে, পালাই পালাই। ছোটলু সবকিছু আমার খুব ভালো লাগে। ওর মুখে একটা কেমন যেন গন্ধ আছে। দুধের গন্ধ নাকি কাঁঠাল চাপা ফুলের গন্ধ। মনে হয় বেহেশত থেকে আসে এই নাম জানা সুবাসটুকু। ছোটলুকে নিয়ে আমরা গঞ্জের আলোছায়া স্টুডিওতে যাই। বাবা, বড় মা, ছোট মা, বাবলু ভাই, ডাবলু ভাই, আমি, লাভলি আর ছোটলু। পেছনে নদী, নৌকা, গাছ, একটা বড় কাপড়ে ছবি আঁকা। তার সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলি। বাবা মাঝখানে, 2 পাশে 2 মা, পেছনে আমরা 4 ভাই বোন দাঁড়িয়ে। আর আমার কোলে ছোটলু। ছোটলুকে আমি কিছুতেই ছাড়বো না। ফটোগ্রাফার একটা স্ট্যান্ডওয়ালা ক্যামেরা দিয়ে ছবি তোলেন। 1 2 3 সবাই ক্যামেরায়, সবাই ক্যামেরায়। ছোটলু আমার গায়ে হিসু করে দেয়। সেই হিসু গিয়ে বাবার মাথায় পড়ে। হাসিতে পুরো স্টুডিও ভরে ওঠে। বাবার একটা পাসপোর্ট সাইজ ছবিও তোলা হয়। আমাদের শহরে প্রথম চাইনিজ রেস্টুরেন্ট এলো। বাবলু ভাই আমাকে নিয়ে গেছেন চাইনিজ খাওয়ানোর জন্য। এর কারণ আমি তার বায়োলজি প্র্যাকটিক্যাল খাতার ছবি এঁকে দিয়েছি। ছবি আঁকার দিকে একটা ঝোঁক তৈরি হচ্ছিল ছোটবেলা থেকেই। পুঁইশাকের বিচিতে যে খুব ভালো বেগুনি ধরনের রং হয়, আর গাদার মতো দেখতে একটা ফুল, হলুদ একসার পাপড়ি, অনেকে বলে পটগাদা, কেউ বা ক্যালেন্ডুলা। সেই ফুলের পাপড়ি কাগজে ডলে ডলে টকটকে হলুদ রং টিকে যায়। সেটা আমি আবিষ্কার করে ফেলেছিলাম। ঘরে বসে বসে ছবি আঁকতাম। আঁকতে আঁকতে হাতে ড্রয়িং খেলতে লাগলো ভালো। বাবলু ভাইয়ের পিঠে চড়ে পিঠ মারিয়ে দিতাম আর তার বায়োলজি ড্রয়িং খাতায় ছবি এঁকে দিয়েছিলাম। এই 2-এর বিনিময়ে তিনি আমাকে চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে চললেন। বোধহয় বৃত্তির টাকা পেয়েছিলেন, অথবা স্ট্যান্ড করার জন্য উপজেলা পরিষদ থেকে কোনো একটা সংবর্ধনায় নগদ টাকা দেওয়া হয়েছিল তার হাতে। সেটা দিয়ে তিনি চললেন হোয়াংহো চাইনিজ রেস্টুরেন্ট, ফুলপুর বাজার। এর আগে জীবনে আমি কোনোদিন চাইনিজ খাইনি, বাবলু ভাইও না। আমরা 2 ভাই চাইনিজ রেস্টুরেন্টে যাব বলে প্যান্টের মধ্যে শার্ট গুজে পরি, যাকে বলে ইন করা। আমার যে একজোড়া বাটার জুতা ফ্রম বাবলু ভাই ভায়া ডাবলু ভাই, তাও আমি পরে নিই। আমি বাবলু ভাই যেন তাই তার ভালোতম কাপড়গুলো বের পরেন এবং তার উপরে নিক্সন মার্কেট কাম রেগান মার্কেট থেকে কেনা কোটটাও পরে নেন। আমরা একটা রিকশায় চড়ে চলেছি হোয়াংহো চাইনিজ রেস্টুরেন্টে। সেই শীতের সন্ধ্যায় উত্তরে হাওয়া আমাদের হাড়ে হাড়ে কাঁপন তুলেছিল। আর দিকচক্রবালের ওপারে সন্ধ্যা তারার পাশে একটা চাঁদের উপরে দুধের স্বরের মতো ভাসছিল মেঘ। ম্যাটিনি শো ভাঙা দর্শক রূপবাণী সিনেমা হল থেকে বেরিয়ে একযোগে সাইকেল নিচ্ছিল ভাড়ার গ্যারেজ থেকে। হলের সামনে একটা কেরোসিনের ল্যাম্পো কাপা কাপা আলো দিচ্ছিল। সেই আলোর রাস্তার ধারে 2 চাকার ভ্যানের উপরে দেখা যাচ্ছিল লাল রঙের ডিম ভুনা। ঘরে ঘরে টেলিভিশনের আলো জানালা পথে বের হয়ে আসছিল। সঙ্গে আনছিল বিনা পয়সার হিজল তামালের পল্লীগীতি আর সুন্দরী প্রিন্ট শাড়ির বিজ্ঞাপনের সুরতরঙ্গ। আমাদের রিক্সা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে রিক্সা ভাড়া বুঝিয়ে দিয়ে আমরা রেস্টুরেন্টে ঢুকি এবং ধন্দে পড়ি। আলো খুবই কম। এ ব্যাপারে আমাদের মনে পড়ে যে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে কৌতুক প্রচলিত আছে। চাইনিজ রেস্টুরেন্টে আলো কম রাখা হয়, সাপ ব্যাং কি দেওয়া হচ্ছে খদ্দেররা যেন দেখতে না পায়। আমরা একটা টেবিলে 2 ভাই বসি। এই রেস্টুরেন্টে তখন আর কোনো খদ্দের এসে পৌঁছায়নি। বেয়ারা এসে সালাম দেয়, তার পরনে উডি ছিল। বাবলু ভাই বলেন, মেনু দিন প্লিজ। এবার মেনু আসে 2টো।
একটা আমি পড়তে থাকি আর একটা পড়েন বাবলু ভাই। আমি ওই খাদ্য তালিকার একটা অক্ষরও বুঝতে পারছিলাম না। বাবলু ভাই এমন ভাব করছিলেন যে তিনি সবকিছু বুঝতে পারছেন। আমিও তার উপরে আস্থা রাখছিলাম। লালচে আলোয় তার নীলচে চোখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম তিনি অর্ডার দিতে আর কতটা দেরি করবেন। সব বুঝে শুনে তিনি অর্ডার দিলেন। আমরা খাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। রেস্টুরেন্টের মেঝেতে কার্পেট, দেয়ালে প্রাকৃতিক দৃশ্য, নদীর ধারে একটা গাছে বিশাল এক ময়ূর। আমার যেহেতু ছবি আঁকার ঝোঁক, আমি ছবিটা বোঝার চেষ্টা করছি। নীল পানিতে লাল সূর্যের প্রতিবিম্ব পড়েছে। নদীর ওপারে দিগন্ত রেখা, তার ওপারে লাল সূর্য। এরপর এলো খাবার। বাবলু ভাই কি অর্ডার করেছেন তিনিই জানেন। একটা বাটিতে এসেছে খাবার, ভাতের মারের মধ্যে কতগুলো সেদ্ধ পেঁপে। তখন বুঝিনি, এখন বুঝতে পারি বাবলু ভাই চাইনিজ ভেজিটেবলস অর্ডার দিয়েছিলেন। হয়তো কর্নফ্লাওয়ার আর গরম পানির মধ্যে কয়েকটা কাঁচা পেঁপের টুকরা এসেছিল। বাবলু ভাই গম্ভীর মুখে সেই ভেজিটেবলস তার প্লেটে নিলেন, আমিও নিলাম। ডান হাতে ছুরি, বা হাতে কাঁটা চামচ, আমরা গম্ভীর মুখে সেই তরকারি খেতে লাগলাম। এর চেয়ে বৃষ্টি খাবার আমরা ইহজীবনে আমি খাইনি, ভবিষ্যতেও খাবো না। স্বাদ বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়া ছিটাই, টমেটো সস নেই, কিন্তু কোনো রকম রাইসের আইটেম ছাড়া সেই কাঁচা পেঁপে সেদ্ধ উইথ ভাতের মার তা যে কী রকম বিবমিষার উদ্রেক করেছিল তা আজ আর বলে বোঝাতে পারবো না। আধেক খেয়ে বাকিটা না খেয়ে বিল দিতে দিতে বাবলু ভাই রায় দিলেন চাইনিজ খেতে ভালো নয়। আমিও বললাম জি, চাইনিজ খেতে খারাপ, স্বাদ নাই। 21, পাথরকুচির পাতা মাটিতে পড়লে তা থেকে গাছ হতো। কি আশ্চর্য এক সময় ছিল তখন। অপরাজিতা গাছের আশেপাশে কারো কোনো রকমের হস্তক্ষেপ ছাড়াই আপনা আপনি বেরোতে থাকতো অপরাজিতা গাছ। বাতাসে নাকি বীজ ছড়াতো, অথচ অপরাজিতা তো শিমুলতলার বীজ নয় যে বাতাসে ভেসে ভেসে ছড়াবে। আমের গাছ হতো যে কোনো ভাগাড়ে, ফেলে দেওয়া আমের আটি থেকে। কাঁঠাল গাছের বিচি তো কেউ ফেলতো না, তরকারি হতো কিংবা পুড়িয়ে বা ভেজে খেয়ে নেওয়া যেত। কিন্তু সটিবনে কাঁঠাল গাছের বিচি ছড়াতো শিয়ালরা। গাছে ঝুলে থাকা পাকা কাঁঠাল শিয়ালেরা খেতে, ঈশপের গল্পের আঙুর ফল টক বলা শিয়ালদের মতো করে। পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে বিচি শুদ্ধ খেয়ে সেই কাঁঠালের বিচি বজ্রের সঙ্গে ছড়িয়ে বেড়াতো জঙ্গলে, মাঠে ঘাটে, সটিবনে। আর সব কিছু দিয়েই আমাদের কাটাখদের চিকিৎসা করা হতো। গাঁদা ফুলের পাতা বেটে দাও, দুর্ভা ঘাস চিবিয়ে দাও, কাঞ্চিসার পাতা বেটে দাও, কাঁচা হলুদ বেটে দাও, পা ফুলে গেলে দাও চুন। চুন দিয়ে সারত না এমন কোনো রোগী বোধহয় ছিল না। মৌমাছি কামড়েছে, পিঁপড়া কামড়েছে, চুন লাগাও। আর ছিল সর্ষের তেল। কানে ব্যথা তো কানের ভেতরে দাও কুসুম গরম সর্ষের তেল। দাঁতে ব্যথা, দাঁতের গোড়ায় দাও সর্ষের তেল। ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি ঝরছে, নাকে দাও সর্ষের তেল। তবে অদ্ভুত অদ্ভুত আরও কিছু চিকিৎসা দেখেছি আমাদের সেই ছোটবেলায়। ডাবলু ভাইয়ের জন্ডিস হলো, নগেন ডাক্তার এলেন বাড়িতে। তার একটা প্রাইভেট বেবি ট্যাক্সি ছিল, তাতে চড়ে ভটভট শব্দ তুলে তিনি আমাদের বাসার গেটে এসে নামলেন। বাবলু ভাই দৌড়ে গেলেন তার ব্যাগ ধরতে, ডাক্তারি ব্যাগ। সেটা বহন করে আনা হলো দোতলা পর্যন্ত। ডাবলু ভাইয়ের চোখ হলুদ, হাত পায়ের চামড়া একেবারে হলুদ, যেমন হলুদ হয় গায়ে হলুদের দিনে কোনো কনের গায়ের রং। নগেন ডাক্তার ডাবলু ভাইয়ের জিভ দেখলেন, হা করো হা। চোখ দেখলেন, উপরে তাকাও, ছাদ দেখো। তারপর পেট টিপে টিপে দেখলেন, স্টেথোস্কোপ দিয়ে বুক পরখ করলেন। শেষে বললেন জন্ডিস হয়েছে, লিভারের সমস্যা, এর আশেপাশে যেন কেউ না আসে। 7 দিন মাছ মাংস খাবে না, আপনা আপনিই সেরে যাবে, কোনো ওষুধ লাগবে না। এই চিকিৎসা কারো মন মতো হয়। নগেন ডাক্তার সবসময় আমাদের মিক্সচার দেন। একটা শিশিতে সেই মিক্সচার আসে। শিশির গায়ে খাঁজ কাটা কাগজ আঠা দিয়ে লাগানো। সেই কাগজের দাগ মেপে মেপে আমরা ওষুধ খাই। জ্বর হলে ভাত বন্ধ, রুটি খাও। প্রথম দিকে ছিল আরও ভয়াবহ ব্যাপার, বার্লি বা সাগু খেতে হতো। এই ভয়াবহ জিনিসটা খাওয়ার চেয়ে জ্বরে মরে যাওয়া ছিল অনেক সোজা। ভাত বন্ধ, ছোটো মা সারা রাত জেগে থাকতেন, বড় মা মাথায় পানি ঢালতেন, মাথার নিচে অয়েল ক্লথ দিয়ে মাথাটা দিতেন বিছানা থেকে ঝুলিয়ে। জ্বর মাথায় সে পানির ধারা আল্লাহর রহমতের বাড়ি হিসেবে আসতো যেন। থার্মোমিটার বগলে দিয়ে জ্বর মাপতেন, একটা খাতায় লিখে রাখতেন। 7 দিন পরে জ্বর রেমিশন হতো। ছোটো মা গলা ভাত রাঁধতেন, শিং মাছের পাতলা ঝোল দিয়ে সেই ভাত খেতে হতো। আর হতো খোসপাচড়া,
যে কোনো চর্মরোগে একমাত্র ওষুধ ছিল সিবাজল ট্যাবলেট, সিবাজল পাউডার। নারকেল তেল দিয়ে খোসপাঁচড়ায় লাগাতে হতো। আর জ্বর হলে নুভালজিন ট্যাবলেট। কিন্তু এবার ডাক্তার ডাবলু ভাইকে জন্ডিসের কোনো ওষুধ দিলেন না। ডাক্তার নিশ্চয়ই চিকিৎসা জানেন না। কাজেই ডাকা হলো একজন কবিরাজকে। পুবপাড়ার রহমত আলী কবিরাজের তখন খুব হাক ডাক। তার লম্বা চুল, গায়ে সাদা ফতুয়া, পরনে সাদা লুঙ্গি। তিনি ডাবলু ভাইয়ের হাত ধরলেন, 2 হাত কচলান আর পানিতে চুবান। পানি হলুদ হয়ে গেল। ডাবলু ভাইয়ের গা থেকে হলুদ নেমে যাচ্ছে। 7 দিন পর ডাবলু ভাই সেরে উঠলেন। এই 7 দিন আমরা তার আশেপাশে যেতে পারতাম না, নগেন ডাক্তারের নিষেধ। আরেকটা ভয়াবহ ব্যাপার দেখেছিলাম, জিন নামানো। খলিফা সাহেবের বাড়িতে ভূত নামানো হচ্ছে। আমরা সব ছুটে গেলাম তার বাড়িতে। তেঁতুল গাছের নিচে গিয়ে একটু থামলাম। আমার সঙ্গে লাভলি, সেও ভূত দেখতে যাবে। তেঁতুল গাছের নিচটা এত অন্ধকার হয়ে থাকে যে দিনের বেলা এই এলাকাটা পার হতে গা ছমছম করে। আর তার মধ্যে ওঝা ভূত নামাবে, এই ঘটনাটা দেখতেই যাচ্ছি। ভূতের ভয় লাগবে কিনা বলুন। আমরা পৌঁছাতে পৌঁছাতে খলিফা সাহেবের বাড়িতে উঠানে ভিড় জমে গেছে। সে সময় প্রতিটা বাড়ির সামনে যেমন বাগান থাকতো, একটু গ্রামের দিকের বাড়িগুলোতে সামনে খোলা জায়গা থাকতো ধান শুকানোর জন্য, তেমনি প্রতিটা বাড়িতে একটা উঠান থাকতো। মাটির উঠান, লেপে পরিপাটি করে রাখা। 3 দিকে ঘর, পিঁড়া উঁচু, একদিকে রান্নাঘর, একপাশে কুয়াতলা নয়তো টিউবওয়েল। অনেক বাড়ির পেছনে পুকুর থাকতো। আসলে ওইসব পুকুর কেটেই মাটি তুলে ভিটে উঁচু করা হতো। প্রতিটা বাড়িতে সজনের গাছ, ডালিম গাছ, সামনে পেছনে আমজাম কাঁঠাল গাছ থাকতোই। সুপারির গাছ থাকতো সারে সারে। পুকুরের ওপরে জাংলায় লাউ কিংবা করলার গাছে সাদা কিংবা হলুদ ফুল ফুটে থাকতো। লাউ কিংবা করলা ঝুলে থাকতো। খড়ের চালা দেওয়া ঘরের চালে চাল কুমড়ো সাদা হয়ে থাকতো ঘোড়ার ডিমের মতোই। খলিফা সাহেবের বাড়িও তেমনি রকম। আমরা ডালিম গাছের উঁচু বেদিতে জায়গা করে নিলাম। গোল হয়ে অনেক নারী পুরুষ ছেলে মেয়ের দল ঘিরে রেখেছে জিন তাড়ানো হুজুরকে। খলিফা সাহেবের 12-13 বছরের মেয়েকে জিনে ধরেছে, তাকে ছাড়া হবে। মেয়েটি আমাদের সমবয়সী। আমরা একসঙ্গে গোল্লাছুট খেলেছি অনেক। ওর নাম রিনা। এখন সে একটা ঘের দেওয়া লালচে ছিটের জামা আর সাদা পায়জামা পরেছে, মাথায় একটা ওড়না পেঁচানো। মেয়েটিকে একটা পিঁড়ির উপরে বসানো হয়েছে। তার সামনে একটা ঝাড়ু দিয়ে হুজুর রিনাকে ঝাড়ছেন। হুজুরের মাথায় টুপি, ঘাড়ে গামছা, চোখে সুরমা। তিনি একটা মোরগ জবাই করলেন, একেবারে সাদা মোরগ। এটা বোধহয় আগে থেকেই আনা ছিল। সেই মোরগের রক্ত দিয়ে তিনি একটা টিনের সাদা থালায় অনেক আরবি লিখলেন। তারপর রিনাকে বললেন, তুমি জিনপরি যাই হও, আসো আমার সামনে আসো। রিনা নাকি সুরে বলল, আমি এসেছি, সালাম দাও। আসসালামু আলাইকুম। কেন ধরেছ? ও আমার গায়ে পেশাব করেছে। এইসব কথা রিনাই বলছে, আমাদের খেলার সাথী রিনা। আরে তোমাকেও দেখেছে নাকি? ও না দেখে কি করেছে? হ্যাঁ, আমি দক্ষিণের ঘরের পেছনে শুয়েছিলাম, তখন ও আমার গায়ে পেশাব করে দিয়েছে। আরে ও দেখে করেনি তো, আরও একবার সে আমার গায়ে পাড়া দিয়েছে। ও কেন তোমার গায়ে পাড়া দিতে যাবে? হ্যাঁ দিয়েছে, আমি ওই কলা গাছের ছায়ায় শুয়েছিলাম, ও আমাকে পাড়া দিয়েছে। তুমি যেখানে সেখানে শুয়ে থাকো কেন? পাড়া পড়লে ও কি করবে? না, ও বেয়াদব, ওকে আমি ছাড়বো না। ছাড়বা না? না। আমাকে তুমি ওস্তাদ মানো? মানি, রিনা বলল। মানলে তুমি ওকে ছাড়ো। না, ছাড়বো না।